আমার প্রেমিকের মা টানা ৮ মাস ধরে আত্মীয় স্বজনদের কাছে বলে বেড়াচ্ছিলেন যে আমি নাকি ইচ্ছা করে গর্ভবতী হয়ে তার ছেলেকে ফাঁদে ফেলেছি। অথচ এক সন্ধ্যায় একটি সুপারমার্কেটের ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে তিনি বুঝতে পারেননি যে যাকে এতক্ষণ ধরে অপমান করছেন সেই মেয়েটি তার ছেলের প্রেমিকা। আর ঘটনাটি আরও ভয়াবহ হয়ে উঠেছিল যখন তিনি সবার সামনে আমাকে অপমান করার জন্য আমার ম্যানেজার শান্তভাবে এগিয়ে এসে তাকে জানিয়ে দিলেন তিনি আসলে কার সঙ্গে কথা বলছেন। আমার নাম সানজিদা। আমার বয়স 23 বছর। আমি 7 মাসের অন্তঃসত্ত্বা। একটি মুদি দোকানে সন্ধ্যার শিফটে কাজ করি। আর আমার প্রেমিক মিস্টার সুমন নার্সিংয়ের পড়াশোনা শেষ করার চেষ্টা করছে। আমরা ধনী নই। আমাদের উপার্জনের বেশিরভাগই চলে যায় বাড়ি ভাড়া, বিদ্যুৎ, পানি ও অন্যান্য প্রয়োজনীয় বিল, পড়াশোনার খরচ, বাজার সদাই এবং আমাদের অনাগত কন্যা সন্তানের প্রয়োজনীয় জিনিসপত্রের পেছনে। তারপরও আমরা সুখী ছিলাম। আমাদের সম্পর্ক নিয়ে একমাত্র একজন মানুষই যেন সবাইকে বোঝানোর জন্য মরিয়া হয়ে উঠেছিলেন যে আমাদের সংসার শুরু হওয়ার আগেই তা ধ্বংসের পথে। তিনি ছিলেন সুমনের মা, রওশনারা বেগম। আমার সঙ্গে তার কখনো দেখা হয়নি, এমনকি আমার সঙ্গে সরাসরি কথা বলার প্রয়োজনীয় তিনি মনে করেননি। অথচ আমাকে না জেনেই তিনি আমার সম্পর্কে একটি সম্পূর্ণ গল্প তৈরি করে ফেলেছিলেন। তিনি আত্মীয় স্বজনদের বলতেন আমি নাকি ইচ্ছা করেই গর্ভবতী হয়েছি, কারণ আমার ভয় ছিল সুমন আমাকে ছেড়ে চলে যাবে। তিনি আরও বলতেন আমি নাকি সুমনের ভবিষ্যৎ নষ্ট করার জন্য পরিকল্পনা করে এই সন্তান নিয়েছি। এমনকি একসময় তিনি এমন কথাও ছড়িয়ে দিলেন যে আমার গর্ভের সন্তানটি আদৌ সুমনের কিনা সেটাও নাকি নিশ্চিত নয়। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল তিনি জীবনে একবারও আমার সঙ্গে সামনাসামনি কথা বলেনি। শুরু থেকে সুমন আমার পাশে ছিল। সে কখনো আমাকে তার মায়ের মন জয় করার জন্য নিজেকে প্রমাণ করতে বলেনি। তার ভালোবাসা পাওয়ার জন্য মায়ের সঙ্গে প্রতিযোগিতা করতেও বলেনি। বরং সে আমাকে সবসময় একটি কথাই বলতো, আমি তোমাকে বেছে নিয়েছি সানজিদা, তোমাকে এবং আমাদের সন্তানকে। সুমনের এই বিশ্বাসের কারণেই আমি রওশনারা বেগমের ছড়ানো গুজবগুলোকে আমার জীবনের উপর প্রভাব ফেলতে দেইনি। মনের গভীরে তখনও একটা আশা ছিল। আমি ভাবতাম আমাদের মেয়েটি পৃথিবীতে আসার পর হয়তো সব কিছু বদলে যাবে। হয়তো তখন রওশনারা বেগম আমাকে অন্যের মুখে শোনা কোনো গল্পের চরিত্র হিসেবে নয়, একজন মানুষ হিসেবে দেখার চেষ্টা করবেন। হয়তো নিজের চোখে আমাকে দেখলে তিনি বুঝতে পারবেন আমি তার ছেলেকে ফাঁদে ফেলিনি। কিন্তু গত মঙ্গলবার যা ঘটল তার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। সেদিন আমার কাজের সময় শেষ হতে আর মাত্র 11 মিনিট বাকি ছিল। আমি ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে একের পর এক ক্রেতার বিল করছিলাম। ঠিক তখনই একজন মহিলা কয়েকজন ক্রেতাকে পাশ কাটিয়ে দ্রুত আমার কাউন্টারের সামনে এসে দাঁড়ালেন। তার সঙ্গে থাকা ট্রলিটি ছিল সম্পূর্ণ ভর্তি। তবে আশ্চর্যের বিষয়, ট্রলির প্রায় সব কিছুই ছিল শিশুর প্রয়োজনীয় সামগ্রী, ডায়াপার, দুধের বোতল, ছোট ছোট গোলাপি পোশাক, শিশুর কম্বল, এমনকি একটি ব্রেস্ট পাম্পও ছিল। মহিলাটি বিরক্ত গলায় বললেন, তাড়াতাড়ি করুন, আমাদের সবারই কিন্তু যাওয়ার জায়গা আছে। আমি পেশাদার ভদ্রতা বজায় রেখে বললাম, অবশ্যই। তারপর একে একে তার সব জিনিস স্ক্যান করতে শুরু করলাম। কিন্তু কয়েকটি জিনিস স্ক্যান করার পরই তিনি অভিযোগ শুরু করলেন আমি নাকি খুব ধীরে কাজ করছি, জিনিসপত্র ঠিকভাবে গুছিয়ে দিচ্ছি না। তিনি বারবার বিরক্তির সঙ্গে দীর্ঘশ্বাস ফেলছিলেন। আমি কোনো উত্তর দিচ্ছিলাম না। হঠাৎ তার দৃষ্টি আমার পেটের দিকে গিয়ে থেমে গেল। তিনি কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর ঠোঁট বাঁকিয়ে বললেন, এতটা গর্ভবতী অবস্থায় কাজ করা নিশ্চয়ই খুব কষ্টকর। আমি চুপ করে থাকলাম, কিন্তু তিনি থামলেন না। তিনি আমার দিকে তাকিয়ে আবার বললেন, বিশেষ করে এভাবে হাঁটতে হচ্ছে যখন। আশপাশের কয়েকজন ক্রেতা আমাদের দিকে তাকাতে শুরু করলেন। আমি মাথা নিচু করে নিজের কাজ করেই যাচ্ছিলাম। এর আগেও অনেক অভদ্র ক্রেতার সঙ্গে আমাকে মোকাবেলা করতে হয়েছে। আমি জানতাম তর্কে জড়ালে পরিস্থিতি আরও খারাপ হবে, তাই আমি নীরব থাকলাম।
কিন্তু মহিলাটি যেন আমাকে অপমান করেই ছাড়বেন বলে ঠিক করেছিলেন। তিনি সরাসরি আমার পেটের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, তোমাদের মতো মেয়েরা গর্ভবতী হয় কারণ একজন ভালো পুরুষকে ধরে রাখার এটাই সবচেয়ে সহজ উপায়। চারপাশ মুহূর্তের মধ্যে নীরব হয়ে গেল। পেছনে দাঁড়িয়ে থাকা একজন ক্রেতা বিস্ময়ে তাকিয়ে রইলেন। আরেকজন নিজের ফোন বের করে ঘটনাটি রেকর্ড করতে শুরু করলেন। আমার মুখ অপমানে জ্বলে উঠল। মনে হচ্ছিল সবাই যেন আমার দিকেই তাকিয়ে আছে। তবুও আমি নিজেকে সামলে নিলাম। আমি তাকে আমার নিয়ন্ত্রণ হারানোর সুযোগ দিতে চাইলাম না। কোনো উত্তর না দিয়ে আমি তার ট্রলির সে জিনিসটিও স্ক্যান করলাম। তারপর শান্ত গলায় বললাম, আপনার মোট বিল স্ক্রিনে দেখানো হচ্ছে। তিনি বিরক্ত হয়ে তার কার্ডটি কনভেয়ার বেল্টের উপর ছুড়ে দিলেন। আমি কার্ডটি হাতে তুলে নিলাম। আর ঠিক তখনই আমার চোখ কার্ডের ওপর লেখা নামটির দিকে আটকে গেল। আমার আঙ্গুল থেমে গেল। রওশনারা বেগম। প্রথমে আমার মনে হলো এটা নিশ্চয়ই নিছক কাকতালীয় ঘটনা, কিন্তু তারপর আমি ধীরে ধীরে মাথা তুলে মহিলাটির দিকে ভালো করে তাকালাম। মুক্তোর দোল, তীক্ষ্ণ গালের গড়ন, চুলের সেই পরিচিত সাজ, আর সেই মুখের অভিব্যক্তি। আমি এই মুখ অসংখ্যবার দেখেছি। সুমনের শোবার ঘরে রাখা পারিবারিক ছবিতে, পারিবারিক অনুষ্ঠানের ছবিতে, ঈদের দিনের ছবিতে, এমনকি সুমনের নার্সিং পড়াশোনার একটি পুরনো অনুষ্ঠানের ছবিতেও। আমার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। আমি বুঝতে পারলাম আমার সামনে দাঁড়িয়ে থাকা এই মহিলাই রওশনারা বেগম, সুমনের মা। সেই একই মহিলা যিনি গত ৮ মাস ধরে আমাকে স্বার্থপর, অর্থলোভী এবং প্রতারক বলে আত্মীয়দের কাছে পরিচয় করিয়ে দিয়েছেন। সেই একই মহিলা যিনি আমার অনাগত সন্তানকে নিয়েও প্রশ্ন তুলেছেন। আর আজ তিনি নিজের অজান্তেই সেই অপমানের কথাগুলো সরাসরি আমার মুখের ওপর বলে ফেলেছেন। কয়েক সেকেন্ড ধরে আমরা কেউ কোনো কথা বললাম না। আমি তখনও তার কার্ডটি হাতে ধরেছিলাম। ঠিক তখনই আমার ম্যানেজার মাহফুজ রহমান এগিয়ে এলেন। তিনি আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, সানজিদা, সব ঠিক আছে? রওশনারা বেগম সঙ্গে সঙ্গে তার দিকে ফিরে বললেন, আপনার এই ক্যাশিয়ার ভীষণ ধীরগতিতে কাজ করছে। আমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। মাহফুজ রহমান প্রথমে তার দিকে তাকালেন, তারপর আমার দিকে। এরপর এক মুহূর্তের জন্য তার দৃষ্টি আমার পেটের দিকে গেল। তিনি পরিস্থিতি বুঝতে পেরে অত্যন্ত শান্তভাবে বললেন, ম্যাডাম, আপনি যাকে এতক্ষণ ধরে কথা শোনাচ্ছেন তিনি হলেন সানজিদা, সুমনের সন্তানের মা। রওশনারা বেগমের মুখের সমস্ত রং মুহূর্তের মধ্যেই ফ্যাকাশে হয়ে গেল। তার মুখ হা হয়ে গেল, কিন্তু কোনো শব্দ বের হলো না। তিনি প্রথমে আমার পেটের দিকে তাকালেন, তারপর আমার নামের ব্যাজের দিকে, এরপর ধীরে ধীরে আবার আমার মুখের দিকে তাকালেন। কাপা গলায় বললেন, সানজিদা। আমি তার কার্ডটি ধীরে করে কাউন্টারের ওপর রেখে বললাম, জি। এই একটি শব্দের পরে যেন তার সমস্ত আত্মবিশ্বাস হারিয়ে গেল। এই প্রথম তিনি বুঝতে পারলেন গত ৮ মাস ধরে যাকে নিয়ে তিনি আত্মীয় স্বজনের কাছে এত কথা বলেছেন সেই মেয়েটি তার সামনেই দাঁড়িয়ে আছে। তার চোখে পানি জমে উঠল। তিনি নিচের দিকে তাকালেন। তার ট্রলিটি তখনও শিশুর পোশাক, ডায়াপার, বোতল, কম্বল এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীতে ভর্তি। তিনি কয়েক মুহূর্ত সেই ট্রলিটির দিকে তাকিয়ে রইলেন, তারপর আবার আমার দিকে তাকালেন। আমি কিছু বললাম না, তার কাছ থেকে কোনো ব্যাখ্যাও চাইলাম না। তিনি তার কেনাকাটা সেখানে ফেলে রেখে দ্রুত বেরিয়ে গেলেন। কয়েক সেকেন্ড পর তাকে কাঁদতে কাঁদতে দোকানের সক্রিয় দরজার ওপাশে অদৃশ্য হতে দেখলাম। আর আমার ক্যাশ কাউন্টারের পাশে পড়ে রইল সেই পরিত্যক্ত ট্রলিটি। একজন দাদি তার অনাগত নাতনির জন্য যে ধরনের জিনিস কিনতে পারেন, ট্রলিটি ঠিক তেমন সব জিনিসেই পরিপূর্ণ ছিল। অথচ সেই একই দাদি গত ৮ মাস ধরে সবাইকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে তার ছেলের অনাগত সন্তানটি নাকি তার নিজের নাতনি কিনা সেটাই নিশ্চিত নয়। সেদিন আমি কোনো প্রতিশোধ নিইনি, কোনো কঠিন কথা বলিনি, শুধু নীরবে দাঁড়িয়েছিলাম। কারণ কখনো কখনো সত্যকে প্রমাণ করার জন্য কোনো যুক্তির প্রয়োজন হয় না। সত্য নিজেই একদিন মানুষের সামনে দাঁড়িয়ে যায়। আর সেদিন রওশনারা বেগমের সামনে দাঁড়িয়ে থাকা সেই সত্যটি ছিল আমি সানজিদা। আমি তার ছেলেকে ফাঁদে ফেলিনি,
আমি তার ছেলের ভালোবাসায় প্রতারণা করিনি। আমি শুধু এমন একজন মানুষকে ভালোবেসেছিলাম যে আমার পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। আর আমার গর্বে ছিল তাদের পরিবারেরই অনাগত সন্তান। সেদিন সন্ধ্যায় দোকানের দরজা দিয়ে রওশনারা বেগম বেরিয়ে যাওয়ার পরও আমি বেশ কিছুক্ষণ একই জায়গায় দাঁড়িয়েছিলাম। চারপাশে মানুষজন আবার নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েছিল। ক্যাশ কাউন্টারের সামনে নতুন ক্রেতা এসে দাঁড়িয়েছিল। কেউ বাজারের ব্যাগ গুছিয়ে নিচ্ছিল, কেউ বিল পরিশোধ করছিল। অথচ আমার মনে হচ্ছিল কয়েক মিনিট আগের ঘটনাটি যেন এখনও আমার চারপাশেই আটকে আছে। মাহফুজ রহমান আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, সানজিদা, তুমি ঠিক আছো? আমি মাথা নেড়ে বললাম, জি, আমি ঠিক আছি। কিন্তু সত্যি বলতে আমি ঠিক ছিলাম না। শরীরের ক্লান্তির চেয়েও তখন মনের ভেতরের অস্থিরতাটাই বেশি অনুভব করছিলাম। 7 মাসের গর্ভ নিয়ে প্রতিদিনের কাজ সামলানো এমনিতেই সহজ ছিল না। তার উপর যে নারী গত 8 মাস ধরে আমাকে না চিনেই এত অপবাদ দিয়েছেন, আজ তিনি নিজের হাতে তার অনাগত নাতনির জন্য কেনাকাটা করে আমার সামনে এসে দাঁড়িয়েছিলেন। বিষয়টি আমার কাছে এতটাই অদ্ভুত লাগছিল যে কিভাবে প্রতিক্রিয়া জানাবো সেটাই বুঝতে পারছিলাম না। মাহফুজ রহমান নিচু গলায় বললেন, তুমি চাইলে আজকের শিফটটা এখানেই শেষ করে দিতে পারো। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব চাপের মধ্যে আছো। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, আর মাত্র কয়েক মিনিট বাকি, আমি শেষ করে যাব। তিনি আর জোর করলেন না, শুধু বললেন, ঠিক আছে, তবে কোনো সমস্যা হলে আমাকে বলবে। আমি আবার ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে কাজ শুরু করলাম। কিন্তু আমার হাত চললেও মাথার ভেতর বারবার একই দৃশ্য ফিরে আসছিল। রওশনারা বেগমের মুখের সেই পরিবর্তন, আমাকে চিনতে পারার মুহূর্তে তার চোখের বিস্ময়, আমার নামের ব্যাজের দিকে তাকিয়ে তার থেমে যাওয়া, আর সবচেয়ে বেশি মনে পড়ছিল সেই ট্রলিটা, ছোট ছোট গোলাপি পোশাকগুলো এখনও আমার চোখের সামনেই ভাসছিল। একটা ছোট্ট গোলাপি ফ্রক তিনি কিনেছিলেন, তার সঙ্গে ছিল নরম একটি কম্বল, ছোট্ট মোজা, শিশুর বোতল আর কত কি। তখন আমার মনে হলো, একজন মা তার ছেলের অনাগত সন্তানকে নিয়ে যতই রাগ, অভিমান আর ভুল ধারণা পোষণ করুন না কেন, হয়তো তার হৃদয়ের কোথাও নাতনির জন্য একটা জায়গা তৈরি হয়ে গিয়েছিল। শুধু সেই জায়গাটার উপর অহংকার আর ভুল ধারণার এত মোটা একটা পর্দা পড়েছিল যে তিনি নিজেই সেটা দেখতে পাচ্ছিলেন না। কাজ শেষে আমি স্টাফ রুমে গিয়ে আমার ব্যাগটা নিলাম। বাইরে তখন সন্ধ্যার আলো ধীরে ধীরে ম্লান হয়ে এসেছে। দরজার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ গভীরভাবে শ্বাস নিলাম। পেটের ভেতর আমার মেয়েটা তখন হালকা নড়ছিল। আমি পেটে হাত রেখে খুব আস্তে বললাম, তুমি ভয় পেও না মা, তোমার মা আছে। কথাটা বলতে গিয়েই নিজের অজান্তে চোখ ভিজে গেল। এতদিন আমি নিজেকে শক্ত রেখেছিলাম। রওশনারা বেগমের কথা শুনে কষ্ট পেয়েছি, অপমানিত হয়েছি, কখনো কখনো রাতে একা বসে কেঁদেছিও। কিন্তু সুমনের সামনে কখনো দুর্বল হওয়ার চেষ্টা করিনি, কারণ আমি জানতাম সে আমার জন্য লড়ছে। সে নিজের মায়ের সঙ্গে কথা বলছে, আত্মীয়দের প্রশ্নের উত্তর দিচ্ছে, আমাকে নিয়ে ছড়ানো গুজব থামানোর চেষ্টা করছে। আমি চাইনি আমার জন্য তার উপর আরও চাপ তৈরি হোক। আমি দোকান থেকে বের হওয়ার সময় মাহফুজ রহমান আবার আমাকে ডাকলেন। তিনি হাতে একটি ছোট বোতল পানি দিয়ে বললেন, এটা নিয়ে যাও। আমি অবাক হয়ে বললাম, কেন? তিনি মৃদু হেসে বললেন, আজ তোমার অনেক কিছু সহ্য করতে হয়েছে, পানি খেয়ে বাসায় যেও। আমি বোতলটি হাতে নিয়ে ধন্যবাদ জানালাম। তারপর ধীরে ধীরে রাস্তার দিকে হাঁটতে শুরু করলাম। কয়েক পা যাওয়ার পর হঠাৎ পেছনে তাকালাম। দোকানের কাছের দরজার ভেতর গিয়ে মাহফুজ রহমান তখনও আমার দিকে তাকিয়েছিলেন। তার চোখে এক ধরনের সহানুভূতি ছিল। মনে হলো পৃথিবীতে এখনও এমন মানুষ আছে যারা অপরিচিত হয়েও অন্যের কষ্ট বুঝতে পারে। বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল। দরজা খুলে দেখি সুমন বই নিয়ে বসে আছে। টেবিলের ওপর নার্সিংয়ের কয়েকটি বই ছড়িয়ে রাখা। আমাকে দেখেই সে বই বন্ধ করে উঠে দাঁড়ালো। তারপর আমার ব্যাগটা হাতে নিয়ে বলল, এত দেরি হলো কেন? শরীর কেমন লাগছে? আমি জুতা খুলে ধীরে ধীরে বসে বললাম, আমি ঠিক আছি। সুমন আমার মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল।
তারপর বলল, তুমি ঠিক নেই, তোমার চোখ দেখে বুঝতে পারছি। আমি হেসে বিষয়টা এড়িয়ে যেতে চাইলাম, বললাম, কাজে একটু ব্যস্ততা ছিল। কিন্তু সুমন আমাকে এতদিন ধরে ভালোভাবেই চিনে ফেলেছিল। সে আমার পাশে বসে বলল, সানজিদা, আমার কাছ থেকে কিছু লুকিও না। আমি তখনও কিছু বলছিলাম না। সে আমার পেটের উপর হাত রেখে খুব আস্তে বলল, আমাদের মেয়েটা কেমন আছে? আমি বললাম, ভালো আছে। তারপর আর নিজেকে ধরে রাখতে পারলাম না, আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সুমন সঙ্গে সঙ্গে চিন্তিত হয়ে বলল, কি হয়েছে? আমি মাথা নিচু করে বললাম, আজ তোমার মায়ের সঙ্গে দেখা হয়েছে। সুমন যেন কয়েক সেকেন্ডের জন্য নিঃশ্বাস নিতে ভুলে গেল। তারপর ধীরে ধীরে বলল, আমার মা? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, উনি আমার কর্মস্থলে এসেছিলেন। সুমন কিছুক্ষণ কোনো কথা বলল না। তার মুখের অভিব্যক্তি দেখে বুঝতে পারছিলাম সে বিষয়টি নিয়ে ভয় পাচ্ছে। আমি পুরো ঘটনাটি তাকে খুলে বললাম, কিভাবে তিনি আমাকে অপমান করেছেন, কিভাবে আমার গর্ভাবস্থা নিয়ে কথা বলেছেন, কিভাবে তার কার্ডে নাম দেখে আমি তাকে চিনেছি, কিভাবে মাহফুজ রহমান তাকে আমার পরিচয় জানিয়েছিলেন, সব কিছু। সুমন একবারও আমাকে থামায়নি, শুধু চুপচাপ শুনেছে। কিন্তু আমি যখন বললাম যে তার ট্রলিতে প্রায় সব কিছুই আমাদের মেয়ের জন্য ছিল, তখন সুমনের চোখের দৃষ্টি বদলে গেল। সে নিচু গলায় বলল, তিনি এগুলো কিনেছিলেন? আমি বললাম, হ্যাঁ। সুমন দীর্ঘশ্বাস ফেলল, তারপর মুখে হাত দিয়ে কিছুক্ষণ বসে রইল। আমি বুঝতে পারছিলাম সে ভেতর থেকে ভেঙে পড়েছে। কারণ একজন ছেলে হিসেবে সে হয়তো নিজের মায়ের আচরণকে পুরোপুরি মেনে নিতে পারছিল না। আবার একজন স্বামী ও বাবা হিসেবে আমার কষ্ট উপেক্ষা করতে পারছিল না। কিছুক্ষণ পর সে বলল, আমি তোমার কাছে একটা কথা বলতে চাই। আমি তাকালাম। সে বলল, আমি জানতাম মা তোমাকে নিয়ে অনেক কথা বলে, কিন্তু আজ তুমি যা বললে তাতে মনে হচ্ছে বিষয়টা আরো গভীর। আমি বললাম, সুমন, আমি তোমাকে তোমার মায়ের বিরুদ্ধে কিছু বলতে বলছি না। সে সঙ্গে সঙ্গে আমার হাত ধরে বলল, না, তুমি আমাকে কিছু বলছো না, তুমি শুধু সত্যিটা বলছো। তারপর সুমন উঠে নিজের ফোনটা হাতে নিল, কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে বলল, আজ আমি মায়ের সঙ্গে কথা বলবো। আমি তাকে থামিয়ে বললাম, আজ নয়। সে অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি বললাম, উনি আজ যা করেছেন তারপর হয়তো ওনার মাথা ঠিকভাবে কাজ করছে না, একটু সময় দাও। সুমন বলল, কিন্তু তুমি এতদিন ধরে অপমান সহ্য করছো। আমি মৃদু হেসে বললাম, তোমার জন্য নয়, আমাদের মেয়েটার জন্য আমি অনেক কিছুই সহ্য করতে পারি। সুমন আমার দিকে তাকিয়ে বলল, তুমি সবসময় এত শক্ত থাকার চেষ্টা করো কেন? আমি কোনো উত্তর দিলাম না। সে আমার হাতটা নিজের হাতে নিয়ে বলল, তোমাকে সবসময় শক্ত হতে হবে না। তুমি কাঁদতে পারো, তুমি কষ্ট পেতে পারো, তুমি আমার কাছে দুর্বল হতে পারো। আমি তোমার স্বামী, তোমার পাশে থাকার জন্যই তো আছি। ওর কথাগুলো শুনে আমার বুকটা ভার হয়ে এলো। আমি মাথা তার কাঁধে রেখে চুপ করে রইলাম। অনেকক্ষণ পর সুমন বলল, একটা কথা বলবো? আমি বললাম, বলো। সে বলল, মা আজ তোমাকে প্রথমবার দেখেছে। হয়তো এতদিন অন্যের মুখে শুনে তোমার একটা ছবি নিজের মনে তৈরি করে রেখেছিল। আজ বাস্তবে তোমাকে দেখে সেই ছবিটা ভেঙে গেছে। আমি বললাম, হয়তো। তারপর কিছুক্ষণ চুপ থেকে বললাম, কিন্তু আমি জানি না তিনি কখনো আমাকে মেনে নেবেন কিনা। সুমন আমার দিকে তাকিয়ে বলল, তুমি তার স্বীকৃতির জন্য আমার জীবনে আসোনি। তুমি আমার জীবনে এসেছো কারণ আমি তোমাকে ভালোবাসি। আর আমাদের মেয়েটা কোনো ভুলের ফল নয়, সে আমাদের ভালোবাসার সন্তান। সেদিন রাতে আমরা অনেকক্ষণ কথা বলেছিলাম, ভবিষ্যৎ নিয়ে, আমাদের মেয়েকে নিয়ে, আমাদের ছোট্ট সংসার নিয়ে। কিন্তু ঘুমাতে যাওয়ার আগে আমার মনে একটা প্রশ্ন বারবার ফিরে আসছিল, রওশনারা বেগম কি সত্যি শুধু ভুল বুঝেছিলেন, নাকি এতদিন ধরে আমাকে অপমান করার পেছনে আরও কোনো কারণ ছিল? কারণ একটা বিষয় আমার কাছে অদ্ভুত লাগছিল, তিনি শিশুর জন্য এতগুলো জিনিস কেন কিনেছিলেন? যদি তিনি সত্যি বিশ্বাস করতেন যে আমি তার ছেলেকে ফাঁদে ফেলেছি, তাহলে কেন নিজের হাতে অনাগত নাতনির জন্য গোলাপি পোশাক কিনবেন? কেন তিনি একটি ব্রেস্ট পাম্প কিনবেন?
কেন শিশুর কম্বল কিনবেন? আর সবচেয়ে বড় কথা, কেন তার ট্রলিতে এত যত্ন করে বেছে নেওয়া জিনিসগুলো ছিল? পরদিন সকালে আমার ঘুম ভাঙার আগেই সুমনের ফোন বেজে উঠল। সে ফোন হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থেমে গেল। তারপর ধীরে ধীরে আমার দিকে তাকালো। আমি ঘুম জড়ানোর চোখে বললাম, কার ফোন? সুমন কোনো উত্তর দিল না। আমি উঠে বসতেই সে ফোনটা আমার দিকে এগিয়ে দিল। স্ক্রিনে একটি বার্তা, প্রেরক রওশনারা বেগম। মাত্র একটি লাইন লেখা ছিল, সুমন, তোমার সঙ্গে আজ জরুরি কথা আছে, তবে সানজিদাকে সঙ্গে নিয়ে এসো না। আমি বার্তাটি পড়ে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইলাম। তারপর সুমনের দিকে তাকিয়ে বললাম, যেও। সুমন অবাক হয়ে বলল, তুমি আমাকে একা যেতে বলছো? আমি ধীরে ধীরে বললাম, হ্যাঁ, কারণ এবার হয়তো তোমার মা এমন কিছু বলতে চাচ্ছেন যেটা এতদিন আমাদের কেউ জানতো না। সুমন কিছু বলল না। সেদিন সকালে রওশনারা বেগমের সেই ছোট্ট বার্তাটি যেন আমাদের পুরো ঘরের পরিবেশ বদলে দিয়েছিল। সুমন ফোনটা হাতে নিয়ে অনেকক্ষণ চুপ করে বসেছিল। তার চোখে আমি দ্বিধা দেখতে পাচ্ছিলাম। একদিকে তার মা, অন্যদিকে আমি, আর আমাদের অনাগত সন্তান। এতদিন সে দুজনের মাঝখানে দাঁড়িয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছে, কিন্তু আজ তার মায়ের বার্তায় এমন কিছু ছিল যা তাকে ভেতর থেকে অস্বস্তিতে ফেলেছিল। আমি তার পাশে বসে বললাম, তুমি যাও। উনি যদি একা কথা বলতে চান তাহলে একাই কথা বলো। তবে একটা কথা মনে রেখো, যাই বলুক না কেন, রাগ করে কোনো সিদ্ধান্ত নিও না। সুমন আমার দিকে তাকিয়ে বলল, তুমি ভয় পাচ্ছ? আমি একটু হাসলাম। ভয় পাচ্ছি না, শুধু মনে হচ্ছে এতদিনের সব প্রশ্নের উত্তর হয়তো আজ পাওয়া যাবে। সুমন আমার হাতটা শক্ত করে ধরে বলল, আমি ফিরে এসে তোমাকে সব বলবো। আমি মাথা নেড়ে বললাম, আমি অপেক্ষা করব। সুমন বেরিয়ে যাওয়ার পর আমি একা হয়ে গেলাম। ঘরের চারপাশে তাকিয়ে মনে হলো এই ছোট্ট বাসাটাই যেন আমাদের পুরো পৃথিবী। খুব দামি কোনো আসবাব নেই, বড় কোনো সাজসজ্জা নেই, তবুও প্রতিটি জিনিসের সঙ্গে আমাদের ছোট ছোট স্মৃতি জড়িয়ে আছে। জানালার পাশে রাখা ছোট্ট গাছটা সুমন নিজ হাতে কিনে এনেছিল। রান্নাঘরের তাকের ওপর রাখা দুটো কাপ আমরা একসঙ্গে কিনেছিলাম। আর শোবার ঘরের এক কোণে রাখা ছোট্ট বাক্সে আমি আমাদের মেয়ের জন্য কেনা প্রথম কয়েকটি জামা যত্ন করে রেখেছিলাম। আমি বাক্সটা খুলে একটি ছোট্ট গোলাপি পোশাক হাতে নিলাম। পোশাকটি বুকের কাছে ধরে কিছুক্ষণ বসে রইলাম। হঠাৎ আমার মনে হলো, গতকাল রওশনারা বেগমের ট্রলিতে যে গোলাপি পোশাকটি দেখেছিলাম সেটিও প্রায় একই রকম ছিল। কেন? এই প্রশ্নটার উত্তর আমি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। এদিকে সুমন যখন তার মায়ের বাড়ির সামনে পৌঁছালো, তখন দরজা খোলার আগেই তার বুকের ভেতর অস্বস্তি আরও বেড়ে গেল। রওশনারা বেগম নিজেই দরজা খুললেন, কিন্তু আজ তার মুখে সেই কঠোরতা ছিল না যেটা সুমন এতদিন ধরে দেখে এসেছে। চোখের নিচে ক্লান্তির ছাপ, চুল এলোমেলো, মুখে অস্বাভাবিক নীরবতা। তিনি ছেলের দিকে তাকিয়ে কিছুক্ষণ কোনো কথা বললেন না। সুমনও চুপ করে দাঁড়িয়ে রইল। অবশেষে রওশনারা বেগম ধীরে ধীরে বললেন, ভেতরে আয়। সুমন ঘরে ঢুকল। ড্রয়িং রুমে বসে চারপাশে তাকাতেই তার চোখ আটকে গেল একটি টেবিলের ওপর। সেখানে গতকাল কেনা কয়েকটি জিনিস রাখা ছিল। শিশুর ছোট্ট পোশাক, একটি কম্বল, কয়েকটি বোতল আর আরও কিছু সামগ্রী। সুমন সেগুলোর দিকে তাকিয়ে বলল, এসব তুমি কিনেছ? রওশনারা বেগম মাথা নিচু করে বললেন, হ্যাঁ। কার জন্য? তিনি কোনো উত্তর দিলেন না। সুমন এবার একটু কঠিন গলায় বলল, মা, তোমাকে কিছু জিজ্ঞেস করছি। রওশনারা বেগম ধীরে ধীরে বললেন, তোর মেয়ের জন্য। ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল। সুমন চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, যে মেয়েটাকে তুমি 8 মাস ধরে বলছো আমার জীবন নষ্ট করার জন্য আমাকে ফাঁদে ফেলেছে, সে মেয়ের সন্তানকে তুমি নিজের হাতে কেনাকাটা করে দিচ্ছ? রওশনারা বেগমের চোখে পানি চলে এলো। তিনি মুখ ফিরিয়ে নিলেন। আমি জানি না সুমন। তুমি জানো না? না। তাহলে আমি জানতে চাই, সানজিদা তোমার কি ক্ষতি করেছে? এই প্রশ্নের পর রওশনারা বেগম অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, ও আমার কি ক্ষতি করেছে সেটা আমি জানি না, কিন্তু আমি ভয় পেয়েছিলাম।
সুমন অবাক হয়ে বলল, কিসের ভয়? রওশনারা বেগম একবার ছেলের দিকে তাকালেন। তার চোখে জল। তুই ওকে বিয়ে করার কথা বলার পর থেকেই আমার মনে হয়েছিল তুই আমাকে ছেড়ে চলে যাবি। সুমন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমি কি কখনো তোমাকে ছেড়ে যাওয়ার কথা বলেছি? না। তাহলে? রওশনারা বেগম কাপা গলায় বললেন, মায়ের ভয় সবসময় যুক্তি মানে না। সুমন দীর্ঘশ্বাস ফেলে বলল, ভয় পাওয়া আর একজন নির্দোষ মানুষকে অপমান করা এক জিনিস নয় মা। তিনি মাথা নিচু করে রইলেন। সুমন এবার ধীরে ধীরে বলল, তুমি সানজিদাকে কখনো দেখনি, তার সঙ্গে কথা বলনি, তার পরিবার সম্পর্কে জানোনি, তার চরিত্র সম্পর্কেও জানোনি। তারপরও তুমি আত্মীয়দের কাছে বলে বেরিয়েছ যে সে আমাকে ফাঁদে ফেলেছে। তুমি এমনকি বলেছ আমাদের সন্তান আমের কিনা সেটাও নাকি নিশ্চিত নয়। রওশনারা বেগমের চোখ দিয়ে এবার পানি গড়িয়ে পড়ল। আমি ভুল করেছি। সুমনের গলা নরম হলো না। শুধু ভুল? মা, তুমি জানো এই কথাগুলো একজন গর্ভবতী মেয়ের উপর কি প্রভাব ফেলতে পারে? রওশনারা বেগম কোনো উত্তর দিলেন না। কিছুক্ষণ পর তিনি উঠে আলমারির কাছে গেলেন। আলমারি খুলে ভেতর থেকে একটি পুরনো খাম বের করলেন। খামটি হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তিনি সেটা সুমনের দিকে এগিয়ে দিলেন। এটা দেখ। সুমন খামটি খুলে ভেতর থেকে কয়েকটি কাগজ বের করল। প্রথম কাগজটি দেখে তার ভ্রু কুঁচকে গেল। সেখানে সানজিদার নাম লেখা। এগুলো কি? রওশনারা বেগম বললেন, তোর বিয়ের আগে আমি একজন পরিচিত মহিলার কাছ থেকে কিছু তথ্য পেয়েছিলাম। সুমন কাগজগুলো দেখতে দেখতে বলল, কি তথ্য? আমাকে বলা হয়েছিল সানজিদার নাকি আগেও এমন সম্পর্ক ছিল, নাকি সে একবার অন্য একজন ছেলেকে বিয়ের জন্য চাপ দিয়েছিল, আর সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর তোর সঙ্গে সম্পর্ক করেছে। সুমন স্তব্ধ হয়ে গেল। কে তোমাকে এসব বলেছিল? রওশনারা বেগম বললেন, মুখ নামিয়ে বললেন, তোর খালা শামসুন নাহার। সুমন যেন কিছুক্ষণ কথা হারিয়ে ফেলল। খালা? হ্যাঁ। তুমি খালার কথা বিশ্বাস করেছিলে? আমি তখন খুব ভয় পেয়েছিলাম। তুই তখন আমাকে বলেছিলি সানজিদাকে বিয়ে করবি। আমি ভেবেছিলাম যদি সত্যি মেয়েটার উদ্দেশ্য খারাপ হয়। সুমন কাগজগুলো আবার দেখল। তারপর হঠাৎ তার চোখ একটি জায়গায় আটকে গেল। মা, এখানে সানজিদার বাবার নাম ভুল। রওশনারা বেগম চমকে উঠলেন। কি? সুমন কাগজটি তার সামনে ধরল। সানজিদার বাবার নাম এটা নয়, আর ঠিকানাও ভুল। রওশনারা বেগমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সুমন আরও কয়েকটি কাগজ হাতে নিয়ে দেখল একটি কাগজে সানজিদার বয়স ভুল, অন্যটিতে তার শিক্ষাগত যোগ্যতা ভুল, এমনকি তার জন্মস্থানও ভুল লেখা। সুমন ধীরে ধীরে বলল, মা, এগুলো সানজিদার তথ্যই নয়। রওশনারা বেগম স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তাহলে? সুমন বলল, কেউ তোমাকে ইচ্ছা করে ভুল তথ্য দিয়েছে। রওশনারা বেগম যেন কথাটা বিশ্বাস করতে পারছিলেন না। তিনি ধীরে ধীরে চেয়ারে বসে পড়লেন। কিন্তু কেন? সুমন এবার আর উত্তর দিল না। তার মাথায় অন্য একটি প্রশ্ন ঘুরতে শুরু করেছে। কে এমন কাজ করতে পারে? কে চেয়েছিল তাদের সম্পর্ক ভেঙে যাক? আর কেন? ঠিক তখনই রওশনারা বেগমের ফোন বেজে উঠল। স্ক্রিনে নাম দেখে তিনি থমকে গেলেন। শামসুন নাহার। সুমন মায়ের হাত থেকে ফোনটা নিয়ে স্ক্রিনের দিকে তাকালো। তারপর বলল, ফোন ধরো। রওশনারা বেগম কাপা হাতে কলটি গ্রহণ করলেন। ওপাশ থেকে শামসুন নাহারের কণ্ঠ ভেসে এলো, আপা, সুমন কি তোমার কাছে গেছে? রওশনারা বেগম চুপ করে রইলেন। শামসুন নাহার আবার বললেন, ওকে কিন্তু বেশি কিছু বলো না। ছেলেরা বিয়ের পর মায়ের কথা ভুলে যায়। তুমি এখন যতটা শক্ত থাকবে ততই ভালো। সুমনের চোখ সরু হয়ে গেল। রওশনারা বেগম কিছু বলার আগেই সুমন ফোনটি স্পিকারে দিয়ে দিল। শামসুন নাহার বুঝতে পারেননি যে সুমন পাশে বসে আছে। তিনি বলেই চলেন, আর সানজিদাকে নিয়ে যে কথাগুলো বলেছিলাম সেগুলো নিয়ে এখন যদিও প্রশ্ন করে, তুমি বলবে তুমি নিজের চোখে দেখেছ। কাগজপত্রের কথা বলবে না। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। রওশনারা বেগমের হাত কাঁপতে শুরু করল। সুমন ধীরে ধীরে মায়ের দিকে তাকালো। তারপর ফোনের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, খালা, আপনি কি জানেন আমি মায়ের পাশে বসে আছি? ওপাশে কয়েক সেকেন্ড কোনো শব্দ হলো না। তারপর কল কেটে গেল। সুমন ফোনটা টেবিলের উপর রেখে দিল। রওশনারা বেগম দুই হাত দিয়ে মুখ ঢেকে কাঁদতে শুরু করলেন।
আমি জানতাম না। সুমন ধীরে বলল, আমি জানি মা, আমি সত্যি জানতাম না, কিন্তু তুমি বিশ্বাস করেছিলে। রওশনারা বেগম মাথা নেড়ে বললেন, হ্যাঁ। সুমন এবার তার পাশে বসে বলল, তুমি যদি সানজিদার সঙ্গে একবার কথা বলতে, তাহলে হয়তো এতদিনের এই ভুলটা হতো না। রওশনারা বেগম চোখ মুছে বললেন, আমি কি এখনও ওর কাছে ক্ষমা চাইতে পারি? সুমন কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ক্ষমা চাওয়া তোমার সিদ্ধান্ত, কিন্তু ক্ষমা করবে কি না সেটা সানজিদার অধিকার। রওশনারা বেগম মাথা নিচু করে বললেন, আমি সেটা বুঝেছি। এদিকে আমি তখন আমাদের বাসায় জানালার পাশে বসেছিলাম। সুমন যাওয়ার পর প্রায় 2 ঘন্টা কেটে গেছে। আমার ভেতরে অস্থিরতা বাড়ছিল। হঠাৎ ফোনে একটা মেসেজ এলো। সুমন লিখেছে, সানজিদা, আমি সব জেনেছি। তোমাকে যা বলবো সেটা শুনে হয়তো তুমি অবাক হবে। আমি সঙ্গে সঙ্গে উত্তর দিলাম, কি হয়েছে? কয়েক সেকেন্ড পর তার উত্তর এলো, তোমার বিরুদ্ধে যে তথ্যগুলো আমার মা বিশ্বাস করেছিল সেগুলো মিথ্যা ছিল। আমার বুক ধক করে উঠল। তারপর আরেকটি বার্তা এলো, আর সে মিথ্যা তথ্যের পেছনে যে মানুষটি ছিল, তুমি তাকে খুব ভালো করেই চেনো। আমি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে স্থির হয়ে গেলাম। আমি কাকে চিনি? আমার জীবনে এমন কি আছে যে আমাদের সম্পর্ক ভেঙে দিতে চাইবে? আমি কিছু লিখতে পড়ার আগেই সুমনের আরেকটি মেসেজ এলো, আজ রাতে তোমাকে সব বলবো, তবে তার আগে তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে হবে। আমি লিখলাম, কি কথা? কিছুক্ষণ পর উত্তর এলো, সানজিদা, তুমি কি কখনো আমার সঙ্গে পরিচয়ের আগে কারো কাছ থেকে এমন কোনো হুমকি পেয়েছিলে যাতে তোমাকে আমার জীবন থেকে সরে যেতে বলা হয়েছিল? মেসেজটি পড়েই আমার হাত কেঁপে উঠল, কারণ আমি এমন একটি ঘটনা একেবারেই ভুলে যাইনি। প্রায় 1 বছর আগে সুমনের সঙ্গে আমার সম্পর্ক প্রকাশ্যে আসার ঠিক কয়েক সপ্তাহ আগে আমার ফোনে একটি অচেনা নম্বর থেকে একটি বার্তা এসেছিল। তখন আমি ভেবেছিলাম হয়তো কেউ মজা করেছে, কিন্তু আজ বুঝতে পারলাম সেটা হয়তো কোনো সাধারণ মেসেজ ছিল না, হয়তো সেটাই ছিল সব কিছুর শুরু। আর সেই মেসেজের প্রেরক কে ছিল? আমি ধীরে ধীরে পুরনো মেসেজগুলো খুঁজতে শুরু করলাম। ফোন বদলানোর কারণে অনেক পুরনো কথোপকথন আর ছিল না, কিন্তু সৌভাগ্যবশত আমি একসময় সে অচেনা নম্বর থেকে আসা মেসেজটির একটি স্ক্রিনশট আমার বান্ধবীকে পাঠিয়েছিলাম। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে ছবিটা পেলাম। স্ক্রিনশটটি খুলতেই আমার বুকের ভেতরটা ভার হয়ে গেল। সেখানে লেখা ছিল, সুমনের কাছ থেকে দূরে থাকো, ওর ভবিষ্যৎ নষ্ট করো না। তুমি যদি ওকে সত্যি ভালোবাসো তাহলে নিজে থেকেই সরে যাবে। তখন আমি মেসেজটা দেখে খুব ভয় পেয়েছিলাম, কিন্তু কয়েক মিনিট পরেই ভেবেছিলাম হয়তো কেউ সুমনকে নিয়ে মজা করছে। আমি সুমনকে তখন কিছু জানাইনি, কারণ আমাদের সম্পর্ক তখনও একেবারেই নতুন ছিল। আমি চাইনি সামান্য একটি অচেনা মেসেজের কারণে আমাদের মধ্যে সন্দেহ তৈরি হোক। আমি স্ক্রিনশটটি সুমনকে পাঠিয়ে শুধু লিখলাম, আমি তখন এই মেসেজটা পেয়েছিলাম, কিন্তু আমি জানতাম না কে পাঠিয়েছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই সুমন ফোন করলো, সানজিদা, তুমি আমাকে এটা আগে বলনি কেন? তার গলায় কষ্ট ছিল। আমি ধীরে বললাম, কারণ আমি ভেবেছিলাম ব্যাপারটা তেমন কিছু না, আর আমি চাইনি তোমার সঙ্গে সম্পর্কের শুরুতেই কোনো ঝামেলা তৈরি হোক। সুমন কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, এই নম্বরটা এখনো আছে? আমি বললাম, না, অনেকদিন আগে বন্ধ হয়ে গেছে। স্ক্রিনশটে নম্বরটা পরিষ্কার দেখা যাচ্ছে? হ্যাঁ। আমাকে পাঠাও। আমি স্ক্রিনশটটা পাঠিয়ে দিলাম। সুমন বেশ কিছুক্ষণ কোনো কথা বলল না। তারপর বলল, সানজিদা, তুমি জানো এই নম্বরটা কার নামে ছিল? আমি বললাম, না। সে বলল, এই নম্বরটা আমার খালার নম্বর নয়, কিন্তু নম্বরটির শেষ 4টি সংখ্যা আমি চিনতে পারছি। আমি অবাক হয়ে বললাম, কিভাবে? আমার মায়ের পুরনো ফোনে এই নম্বরটা একসময় সেভ করা ছিল। আমার বুকের ভেতর যেন ধক করে উঠল। কার নামে? সুমন ধীরে বলল, রেহানা আপা। আমি কিছুক্ষণ কোনো কথা বলতে পারছিলাম না। রেহানা আপা ছিল রওশনারা বেগমের খুব কাছের একজন আত্মীয়। ছোটবেলা থেকেই সুমন তাকে খালা হিসেবেই চিনত, কিন্তু শামসুন্নাহার আর রেহানার মধ্যে কি সম্পর্ক সেটা আমি জানতাম না। আমি শুধু জানতাম
রওশনারা বেগমের পারিবারিক বিষয়গুলোতে কয়েকজন আত্মীয় নিয়মিত হস্তক্ষেপ করতেন। আমি বললাম, তাহলে কি রেহান আপাই আমাকে ওই মেসেজ পাঠিয়েছিলেন? সুমন বলল, আমি নিশ্চিত নই, শুধু নম্বর মিলছে। কিন্তু এখন আমাদের হাতে একটা সূত্র আছে। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, আর তোমার খালা? সুমন দীর্ঘশ্বাস ফেলল। খালার ভূমিকা নিয়েও এখন প্রশ্ন আছে, কারণ মা যে কাগজগুলো পেয়েছিল সেগুলো খালা দিয়েছিল। আর তুমি যে মেসেজ পেয়েছিলে সেটা রেহান আপার নম্বর থেকে আসতে পারে। দুজনের মধ্যে যোগাযোগ ছিল কি না সেটা জানতে হবে। আমার মাথার ভেতর যেন সব কিছু ঘুরছিল। এতদিন ধরে আমি ভাবতাম রওশনার বেগম আমাকে অপছন্দ করেন। হয়তো তিনি মনে করেন আমি তার ছেলের জন্য উপযুক্ত নই। কিন্তু এখন মনে হচ্ছে তার সেই ধারণার পেছনে অন্য কারো তৈরি করা গল্প ছিল। আমি সুমনকে বললাম, তুমি কি তোমার মাকে এসব বলেছ? সে বলল, না, আগে আমি নিশ্চিত হতে চাই। তারপর কিছুক্ষণ চুপ থেকে সে বলল, তবে একটা কথা বলবো। বলো। আজ মা আমাকে আরও একটা কথা বলেছে। আমার বুক কেঁপে উঠল। কি কথা? তোমার সঙ্গে সম্পর্ক হওয়ার আগে নাকি কেউ নিয়মিত মাকে ফোন করে তোমার বিরুদ্ধে কথা বলতো। আমি অবাক হয়ে বললাম, কে? মা নাম বলেনি, শুধু বলেছে ওই মানুষটি তাকে বারবার বোঝাতো যে তুমি নাকি আমাকে বিয়ে করলে আমি আমার পড়াশোনা শেষ করতে পারবো না, আমার ক্যারিয়ার নষ্ট হবে, আর তুমি নাকি একদিন আমাকে ছেড়ে চলে যাবে। আমি হতবাক হয়ে গেলাম, কারণ এই কথাগুলোই তো রওশনারা বেগম গত ৮ মাস ধরে আত্মীয়দের কাছে বলে বেড়াচ্ছিলেন। আমি বললাম, কিন্তু আমি তো কখনো তোমার পড়াশোনা বন্ধ করতে বলিনি। সুমন মৃদু হেসে বলল, আমি জানি, তুমি তো জানো, আমি বরং তোমাকে পড়াশোনা শেষ করতে বলেছি। আমি জানি সানজিদা, তাহলে কেন সবাই বিশ্বাস করলো? সুমন এবার খুব শান্ত গলায় বলল, কারণ মিথ্যা যদি বারবার বলা হয় একসময় মানুষ সেটাকেই সত্যি মনে করতে শুরু করে। তার কথাটা শুনে আমার চোখ ভিজে উঠল। আমি এতদিন শুধু রওশনারা বেগমের কথাগুলো নিয়েই কষ্ট পেয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারছিলাম তার কাছে হয়তো কেউ দীর্ঘদিন ধরে মিথ্যা গল্প বলে গেছে। তিনি নিজের চোখে আমাকে দেখেননি, আমার সঙ্গে কথা বলেননি, তাই অন্যের কথাই তার কাছে সত্যি হয়ে উঠেছিল। কিন্তু প্রশ্ন ছিল, কে? সেদিন বিকেলে সুমন আবার তার মায়ের কাছে গেল। এবার তার সঙ্গে কোনো রাগ ছিল না, শুধু সত্য জানার একটা তীব্র প্রয়োজন ছিল। রওশনারা বেগম তাকে দেখে বললেন, তুই আবার এসেছিস? সুমন বলল, হ্যাঁ, কারণ আমার কিছু প্রশ্নের উত্তর দরকার। রওশনারা বেগম চুপ করে রইলেন। সুমন বলল, তুমি বলেছিলে কেউ তোমাকে সানজিদার বিরুদ্ধে অনেক কথা বলতো। তুমি কি সেই মানুষটির নাম মনে করতে পারো? রওশনারা বেগম কিছুক্ষণ ভেবে বললেন, একজন নয়। সুমন চমকে গেল, মানে? অনেক সময় রেহানা আমাকে ফোন করত, আবার শামসুন নাহারও ফোন করত। সুমনের মুখ কঠিন হয়ে গেল। তারা দুজনেই? রওশনারা বেগম মাথা নেড়ে বললেন, হ্যাঁ। প্রথমে আমি গুরুত্ব দেইনি, কিন্তু যখন একই ধরনের কথা বারবার শুনতে লাগলাম তখন আমি বিশ্বাস করতে শুরু করি। কী ধরনের কথা? তারা বলতো, সানজিদা নাকি খুব হিসাবি মেয়ে, তুই নার্সিং পড়ছিস, ভবিষ্যতে ভালো চাকরি পাবি, তাই নাকি সে তোকে ধরে রাখতে চাইছে। তারা বলতো, সন্তান হলে তুই আর নিজের জীবন নিয়ে ভাবতে পারবি না। সুমন চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর বলল, মা, তুমি কি কখনো আমাকে জিজ্ঞেস করেছিলে? রওশনারা বেগম চুপ। একবারও? তিনি মাথা নিচু করলেন, না। তাহলে তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্পর্কে অন্যের কথায় বিশ্বাস করলে, কিন্তু নিজের ছেলেকে একবারও বিশ্বাস করলে না। এ কথায় রওশনারা বেগমের চোখ দিয়ে পানি পড়তে শুরু করল। তিনি বললেন, আমি ভুল করেছি। সুমন বলল, তুমি শুধু ভুল করনি, তুমি এমন একজন মেয়েকে আঘাত করেছ যে তোমার ছেলের সন্তানকে গর্ভে নিয়ে প্রতিদিন কাজ করছে। রওশনারা বেগম এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। আমি ওর সঙ্গে কথা বলতে চাই। সুমন বলল, তুমি কি সত্যিই কথা বলতে চাও? হ্যাঁ। ক্ষমা চাইতে? রওশনারা বেগম কিছুক্ষণ চুপ থেকে বললেন, জানি না ও আমাকে ক্ষমা করবে কিনা, কিন্তু আমি অন্তত সত্যিটা বলতে চাই। এদিকে আমি তখন বাসায় বসে সুমনের অপেক্ষা করছিলাম। সন্ধ্যা নামার কিছুক্ষণ পর দরজায় কড়া নাড়ার শব্দ হলো।
আমি ভেবেছিলাম সুমন এসেছে। দরজা খুলে দেখি সুমন দাঁড়িয়ে আছে, কিন্তু তার পেছনে আরেকজন। আমি কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে গেলাম। রওশনারা বেগম। তিনি দরজার সামনে দাঁড়িয়েছিলেন। তার চোখ লাল, হাতে কোনো ব্যাগ নেই, মুখে কোনো অহংকার নেই। গতকাল দোকানের ক্যাশ কাউন্টারে যে নারী আমাকে কঠিন ভাষায় অপমান করেছিলেন, আজ সেই নারী আমার দরজার সামনে দাঁড়িয়ে যেন নিজের ভেতরের সমস্ত শক্তি হারিয়ে ফেলেছেন। সুমন আমার দিকে তাকিয়ে বলল, সানজিদা, মা তোমার সঙ্গে কথা বলতে এসেছে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর দরজাটা একটু বেশি খুলে বললাম, ভেতরে আসুন। রওশনারা বেগম ভেতরে ঢুকলেন। তিনি ঘরের চারপাশে তাকালেন। তারপর তার দৃষ্টি গিয়ে থামল সেই ছোট্ট বাক্সটির ওপর, যেখানে আমি আমাদের মেয়ের জামাকাপড় রেখেছিলাম। তিনি ধীরে ধীরে বাক্সটির কাছে গিয়ে দাঁড়ালেন। একটি ছোট্ট জামা হাতে তুলে নিলেন। তার ঠোঁট কেঁপে উঠল। এটা কি ওর জন্য? আমি বললাম, হ্যাঁ। তিনি জামাটা বুকে চেপে ধরলেন। তারপর হঠাৎ তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে শুরু করলো। আমি জানতাম না। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, সানজিদা, আমি তোমাকে না চিনেই বিচার করেছি। তোমার সঙ্গে কথা না বলে তোমার চরিত্র নিয়ে কথা বলেছি। তোমার অনাগত সন্তান নিয়েও এমন কথা বলেছি যেগুলো একজন মানুষের বলা উচিত ছিল না। আমি কোনো উত্তর দিলাম না। তিনি ধীরে ধীরে বললেন, আমি তোমাকে ঘৃণা করতাম না। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তিনি বললেন, আমি ভয় পেতাম। ভাবতাম তুমি আমার ছেলেকে আমার কাছ থেকে দূরে নিয়ে যাবে। আমি শান্ত গলায় বললাম, কিন্তু আমি কখনো আপনার ছেলেকে আপনার কাছ থেকে দূরে নিতে চাইনি। তিনি মাথা নিচু করলেন। এখন বুঝতে পারছি। আমি বললাম, আপনি যদি আমার সঙ্গে প্রথম দিন কথা বলতেন, তাহলে হয়তো এতগুলো মাস আমাদের দুজনকেই কষ্ট পেতে হতো না। রওশনারা বেগম চোখ মুছে বললেন, আমি জানি। তারপর তিনি হঠাৎ আমার দিকে এগিয়ে এসে থেমে গেলেন, যেন আমাকে বুকে জড়িয়ে ধরবেন কিনা সেটাও বুঝতে পারছিলেন না। আমি নিজে থেকে এগিয়ে যাইনি, কারণ ক্ষমা করা আর সঙ্গে সঙ্গে সব ভুলে যাওয়া এক জিনিস নয়। আমি তাকে বললাম, আমি আপনাকে ঘৃণা করি না, কিন্তু আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো আমি একদিনে ভুলতে পারবো না। তিনি মাথা নেড়ে বললেন, তোমার সময় লাগলে সময় নিও। তারপর তিনি সুমনের দিকে তাকিয়ে বললেন, তুই ঠিক ছিলি। সুমন চুপ করে দাঁড়িয়েছিল। রওশনারা বেগম বললেন, কিন্তু একটা কথা এখনো বাকি আছে। সুমন জিজ্ঞেস করল, কি? তিনি ধীরে ধীরে বললেন, শুধু আমি ভুল বুঝিনি, কেউ আমাকে ইচ্ছা করে ভুল বুঝিয়েছে। ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো। আমি বললাম, কে? রওশনারা বেগম আমার দিকে তাকালেন। তারপর খুব ধীরে বললেন, আমি পুরোপুরি নিশ্চিত নই, কিন্তু যে মানুষটির কথা এখন মনে হচ্ছে সে শুধু আমার সঙ্গে নয়, তোমার সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছিল। আমার বুক ধক করে উঠল। রেহানা? তিনি মাথা নেড়ে বললেন, হয়তো। সুমন সঙ্গে সঙ্গে বলল, শুধু হয়তো নয় মা, আমাদের কাছে এখন কিছু প্রমাণ আছে। আমি অবাক হয়ে সুমনের দিকে তাকালাম। সে ফোন বের করে সেই পুরনো স্ক্রিনশটটি দেখালো। রওশনারা বেগম স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে গেলেন। তারপর তার মুখের অভিব্যক্তি বদলে গেল। পড়তে থাকা নম্বরটা দেখিয়ে তিনি বললেন, এই নম্বরটা? তিনি বাক্য শেষ করলেন না। সুমন বলল, তুমি নম্বরটা চেনো? রওশনারা বেগম ধীরে ধীরে মাথা তুললেন। হ্যাঁ। কার? তিনি এবার যে নামটি বললেন সেটা শুনিয়ে আমি এবং সুমন দুজনেই স্তব্ধ হয়ে গেলাম। এই নম্বরটা রেহানার নয়। আমি বললাম, তাহলে কার? রওশনারা বেগম কাপা গলায় বললেন, এটা সেই মানুষের নম্বর যে তোমাদের বিয়ের আগের দিন আমার কাছে এসে বলেছিল সানজিদাকে বিয়ে করলে সুমনের জীবন শেষ হয়ে যাবে। সুমন এক ধাপ এগিয়ে গেল। কে সে? রওশনারা বেগম আমার দিকে তাকালেন। তারপর ধীরে ধীরে বললেন, সে তোমাদের পরিবারেরই একজন। আমার বুকের ভেতর যেন সবকিছু থেমে গেল। সুমনও স্থির হয়ে গেল, কারণ এতদিন আমরা ভেবেছিলাম শত্রু হয়তো আমাদের পরিবারের বাইরের কেউ, কিন্তু এখন বুঝতে পারলাম যে মানুষটি আমাদের সম্পর্ক ভাঙার জন্য এতদিন ধরে মিথ্যার জাল বুনেছে সে হয়তো আমাদের খুব কাছেই ছিল, আর তাকে আমরা বিশ্বাসও করতাম। রওশনারা বেগমের মুখ থেকে কথাটা বের হওয়ার পর
ঘরের ভেতর এমন এক নীরবতা নেমে এলো, যেন হঠাৎ করে সময় থেমে গেছে। সে তোমাদের পরিবারেরই একজন। কথাটা আমার কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। আমি সুমনের দিকে তাকালাম। তার চোখেও বিস্ময়, রাগ আর অবিশ্বাস একসঙ্গে মিশে আছে। এতদিন ধরে আমরা ভেবেছিলাম রওশনারা বেগমই হয়তো আমাদের সম্পর্কের সবচেয়ে বড় বাধা, কিন্তু এখন বোঝা যাচ্ছে তার মনেও বীজ ঢুকিয়ে দিয়েছিল অন্য কেউ। এমন একজন মানুষ যাকে আমরা নিজেদের পরিবারের মানুষ বলেই বিশ্বাস করতাম। আমার মাথায় একের পর এক নাম আসতে লাগলো, কিন্তু কোনো নামের সঙ্গেই ঘটনাগুলো পুরোপুরি মেলাতে পারছিলাম না। সুমন ধীরে ধীরে মায়ের দিকে এগিয়ে গিয়ে বলল, মা, তুমি পরিষ্কার করে বলো, কে? রওশনারা বেগম চোখ মুছে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আমি প্রথমে নাম বলতে চাইনি। সুমন বলল, এখন আর লুকানোর সময় নেই। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি যেদিন প্রথম সানজিদার বিরুদ্ধে কথা শুনি, সেদিন শামসুন্নাহার আমাকে ফোন করেছিল, কিন্তু তার আগে আরও একজন আমার সঙ্গে কথা বলেছিল। আমি জিজ্ঞেস করলাম, কে? রওশনারা বেগম আমার দিকে তাকালেন। তোমার বড় চাচাতো বোনের শ্বশুরবাড়ির একজন আত্মীয়। আমি হতভম্ব হয়ে গেলাম। কিন্তু তিনি কেন? রওশনারা বেগম বললেন, আমি জানি না। তিনি বলেছিলেন তোমার পরিবার নাকি আমাদের পরিবারের সঙ্গে সম্পর্ক করার জন্য খুব আগ্রহী। তোমার নাকি উদ্দেশ্য ছিল সুমনকে বিয়ে করে আমাদের সম্পত্তি ও ভবিষ্যৎ সুবিধা নেওয়া। আমি বিস্ময়ে বললাম, এগুলো সম্পূর্ণ মিথ্যা। আমি এখন জানি। সুমন এবার বলল, কিন্তু ওই মানুষটির সঙ্গে আমাদের পরিবারের এত ঘনিষ্ঠ যোগাযোগ কিভাবে হলো? রওশনারা বেগম বললেন, সে নিয়মিত আমাদের বাড়িতে আসতো। বিভিন্ন অনুষ্ঠানে দেখা হতো। আমাকে খুব আপন করে কথা বলতো। তাই আমি তার কথাই কোনো সন্দেহ করিনি। সুমন কপালে হাত রাখল। আর তুমি কখনো আমাকে কিছু বলোইনি? না। কেন? কারণ তখন আমি ভাবতাম তোর ভালো চাই বলেই তো বলছে। আমি চুপ করে শুনছিলাম। আমার ভেতরে কষ্ট হচ্ছিল, কিন্তু একই সঙ্গে একটা অদ্ভুত অনুভূতিও হচ্ছিল। এতদিন যাকে আমি শুধু আমার প্রতি বিদেশি একজন নারী হিসেবে দেখেছি, আজ প্রথমবার তার অসহায় দিকটাও দেখতে পাচ্ছিলাম। তিনি ভুল করেছিলেন, বড় ভুল করেছিলেন, কিন্তু সেই ভুলের পেছনে ছিল ভয়, সন্দেহ আর অন্যের মিথ্যা কথা। তবুও সেই ভুলের মূল্য আমাকে দিতে হয়েছে। আমি ধীরে বললাম, আপনি কি কখনো আমাকে সত্যি করে জানার চেষ্টা করেছিলেন? রওশনারা বেগম মাথা নিচু করলেন। না। আপনি কি কখনো আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন? চেয়েছিলাম। তাহলে আসেননি কেন? তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, কারণ আমি ভয় পেতাম। আমাকে? না, সত্যিটাকে। আমি তার দিকে তাকিয়ে রইলাম। তিনি বললেন, আমি ভয় পেতাম যদি তোমাকে সামনে থেকে দেখে বুঝতে পারি যে তুমি খারাপ নও, তাহলে আমার এতদিনের বিশ্বাস ভেঙে যাবে। আমি তখন নিজের ভুল মেনে নিতে পারতাম না। কথাটা শুনেই আমার বুকের ভেতরটা ভার হয়ে গেল। মানুষ কখনো কখনো সত্যকে ভয় পায়, কারণ সত্য মেনে নিলে নিজের ভুল স্বীকার করতে হয়। সুমন ধীরে বলল, মা, এখন তুমি কি করতে চাও? রওশনারা বেগম আমার দিকে তাকালেন। আমি সবার সামনে সত্যিটা বলতে চাই। সুমন বলল, শুধু আমার কাছে নয়। না, যারা আমার কথা বিশ্বাস করে সানজিদাকে অপমান করেছে, তাদের সবার সামনে। আমি চুপ করে রইলাম, কারণ গত ৮ মাসে যেসব আত্মীয় আমাকে নিয়ে নানা কথা বলেছেন, তাদের কথা আমার মনে ছিল। কেউ আমাকে স্বার্থপর বলেছে, কেউ অর্থলোভী বলেছে, কেউ বলেছে আমি নাকি সুমনকে আটকে ফেলেছি, কেউ আবার এমনও বলেছে সন্তান আসার পর আমি নাকি সুমনকে নিজের ইচ্ছা মতো চালাবো। আমি কখনো তাদের কাউকে উত্তর দেইনি, কারণ সুমন আমাকে বলেছিল, তুমি সবার কাছে নিজেকে প্রমাণ করতে যেও না। যারা তোমাকে সত্যি জানতে চাইবে, তারা নিজেরাই তোমার কাছে আসবে। কিন্তু আজ পরিস্থিতি অন্যরকম। আজ সত্যিটা শুধু আমাদের দুজনের জন্য নয়, আমাদের অনাগত মেয়ের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক তখনই আমার ফোনে একটি কল এলো। স্ক্রিনে নাম দেখে আমি চমকে উঠলাম, মাহফুজ রহমান। আমি কলটি ধরতেই তিনি বললেন, সানজিদা, তুমি কি এখন বাসায়? জি। তোমাকে একটা কথা বলার ছিল। কি হয়েছে? তিনি একটু থেমে বললেন, গতকাল তোমার শাশুড়ি দোকান থেকে বের হওয়ার পর কিছুক্ষণ বাইরে দাঁড়িয়েছিলেন।
তারপর তিনি আমাকে একটা কথা বলেছিলেন। আমি অবাক হয়ে বললাম, কি কথা? তিনি জিজ্ঞেস করেছিলেন, তোমার সঙ্গে কি অনেক দিন ধরে কেউ যোগাযোগ করছে? আমি চুপ করে গেলাম। মাহফুজ রহমান বললেন। আমি বলেছিলাম, আমি এসব জানি না। কিন্তু তিনি তখন খুব চিন্তিত ছিলেন। আমি বললাম, তিনি আর কিছু বলেছিলেন? হ্যাঁ, তিনি বলেছিলেন, যদি কোনোদিন কেউ সানজিদাকে আমার ছেলের বিরুদ্ধে কিছু বলতে বলে, তাহলে যেন সে বিশ্বাস না করে। আমি স্তব্ধ হয়ে গেলাম। গতকাল যিনি আমাকে অপমান করে দোকান থেকে বেরিয়ে গিয়েছিলেন, সে নারী এখন অন্যদের সতর্ক করছেন। আমি ফোন রেখে দিলাম। রওশনারা বেগম আমার দিকে তাকিয়েছিলেন। আমি বললাম, আপনি মাহফুজ রহমানকে এসব বলেছেন? তিনি মাথা নেড়ে বললেন, হ্যাঁ, কারণ আমি চাই না আর কেউ তোমাকে আমার মতো ভুল বুঝো। সুমন মায়ের দিকে তাকিয়ে বলল, এটাই তোমার প্রথম সঠিক কাজ। রওশনারা বেগমের চোখে আবার পানি চলে এলো। আমি কি তাহলে খুব দেরি করে ফেলেছি? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, দেরি হয়েছে, কিন্তু সবকিছু শেষ হয়ে যায়নি। তিনি আমার কথায় মাথা তুললেন। আমি বললাম, আপনি যদি সত্যি বদলাতে চান, তাহলে শুধু আমাকে ক্ষমা চাইলেই হবে না। যাদের কাছে আমার নামে মিথ্যা বলেছেন, তাদের কাছেও সত্যিটা বলতে হবে। রওশনারা বেগম দৃঢ়ভাবে মাথা নেড়ে বললেন, আমি বলবো। পরদিন বিকেলে রওশনারা বেগম আমাদের পরিবারের কয়েকজন আত্মীয়কে নিজের বাড়িতে ডাকলেন। শামসুন নাহারও সেখানে ছিলেন। তার মুখে তখনও আগের মতো আত্মবিশ্বাস ছিল। তিনি হয়তো ভেবেছিলেন রওশনারা বেগম এখনও তার কথাই বিশ্বাস করেন। কিন্তু পরিস্থিতি বদলে গেছে। সবাই বসার পর রওশনারা বেগম শান্ত গলায় বললেন, আজ তোমাদের একটা কথা বলতে ডেকেছি। শামসুন নাহার বললেন, কি হয়েছে? রওশনারা বেগম তার দিকে তাকিয়ে বললেন, সানজিদাকে নিয়ে এতদিন আমি যে কথাগুলো বলেছি, তার বেশিরভাগই মিথ্যা ছিল। ঘরের সবাই যেন একসঙ্গে চমকে উঠল। শামসুন নাহার সঙ্গে সঙ্গে বললেন, আপা, আপনি কি বলছেন? সত্যি বলছি। আপনি তো নিজেই বলেছিলেন। হ্যাঁ, কারণ আমি তোমার কথায় বিশ্বাস করেছিলাম। শামসুন নাহারের মুখ বদলে গেল। রওশনারা বেগম বললেন, তুমি আমাকে যে কাগজগুলো দিয়েছিলে, সেগুলোতে সানজিদার নাম ছিল, কিন্তু তথ্যগুলো সানজিদার ছিল না। তার বাবার নাম ভুল, ঠিকানা ভুল, বয়স ভুল, এমনকি জন্মস্থানও ভুল। ঘরে গুঞ্জন শুরু হলো। শামসুন নাহার বললেন, আমি তো অন্যের কাছ থেকে পেয়েছিলাম। রওশনারা বেগম শান্ত গলায় বললেন, কিন্তু তুমি আমাকে বলেছিলেন তুমি সবকিছু যাচাই করেছ। শামসুন নাহার চুপ হয়ে গেলেন। সুমন তখন উঠে দাঁড়ালো। খালা, আপনি কি জানেন সানজিদা গত ৮ মাসে কত অপমান সহ্য করেছে? তিনি কোনো উত্তর দিলেন না। আপনি কি জানেন নিজের গর্ভাবস্থার মাঝেও সে প্রতিদিন কাজ করেছে? নীরবতা। আপনি কি জানেন মা আপনার কথায় বিশ্বাস করে এমন একজন মেয়েকে নিয়ে আত্মীয়দের কাছে কি কি বলেছেন? শামসুন নাহার এবার বললেন, আমি তো তোমার মায়ের ভালোর জন্যই বলেছিলাম। সুমন তৎক্ষণাৎ বলল, ভালো চাইলে সত্যি যাচাই করা হয়, মিথ্যা ছড়ানো হয় না। এ কথায় ঘর নিস্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই রওশনারা বেগম টেবিলের ওপর একটি ফোন রাখলেন। আরেকটা বিষয় আছে। তিনি ফোনে সেই পুরনো মেসেজটি খুললেন। এই মেসেজটি সানজিদার কাছে এসেছিল। শামসুন নাহার স্ক্রিনের দিকে তাকাতেই তার মুখে রং বদলে গেল। সুমন সেটা লক্ষ্য করল। আপনি এই নম্বরটি চেনেন? শামসুন নাহার সঙ্গে সঙ্গে বললেন, না। সুমন বলল, নিশ্চিত? হ্যাঁ। রওশনারা বেগম বললেন, মিথ্যা বলো না। শামসুন নাহার এবার চুপ হয়ে গেলেন। সুমন ফোনের স্ক্রিনে নম্বরটি দেখিয়ে বলল, এই নম্বরের সঙ্গে আপনার যোগাযোগ ছিল। কে বলেছে? কল রেকর্ড। ঘরের ভেতর যেন বজ্রপাত হলো। সুমন আগেই কিছু তথ্য সংগ্রহ করেছিল। পুরো বিষয়টি আদালতে প্রমাণ করার মতো কোনো আনুষ্ঠানিক তদন্ত ছিল না, কিন্তু পুরনো ফোনের সংরক্ষিত তথ্য, কয়েকটি বার্তা এবং পরিবারের সদস্যদের কথোপকথনের মিল থেকে একটা বিষয় পরিষ্কার হচ্ছিল। সানজিদাকে ভয় দেখানোর চেষ্টা এবং রওশনারা বেগমকে ভুল তথ্য দেওয়ার মধ্যে সম্পর্ক ছিল। শামসুন নাহার এবার আর কিছু বললেন না। রওশনারা বেগম তার দিকে তাকিয়ে বললেন, তুমি আমার ছেলের সংসার ভাঙতে চেয়েছিলে কেন? শামসুন নাহার দীর্ঘক্ষণ চুপ থাকার পর বললেন, কারণ আমি চাইনি সুমন তোমাদের কাছ থেকে আলাদা হয়ে যাক।
সুমন অবাক হয়ে বলল, এই জন্য তুমি সানজিদার বিরুদ্ধে মিথ্যা বলেছ? শামসুন্নাহার চোখ নামিয়ে ফেললেন। আমি ভেবেছিলাম ওকে সরিয়ে দিলে সব আগের মতো হয়ে যাবে। রওশনারা বেগমের চোখে তখন হতাশা। তুমি বুঝতে পারোনি একটা মিথ্যা কতগুলো জীবনকে কষ্ট দিতে পারে। শামসুন্নাহার কোনো উত্তর দিলেন না। আমি সেদিন সেখানে ছিলাম না। সুমন পরে আমাকে সবকিছু বলেছিল, কিন্তু সেদিন রাতে যখন সে বাসায় ফিরে আমার সামনে দাঁড়ালো, তার চোখে আমি প্রথমবার একটা স্বস্তি দেখতে পেলাম। সে বলল, আজ মা সবার সামনে তোমার সত্যিটা বলেছে। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। সবাই? হ্যাঁ। খালাও? হ্যাঁ। আমি চোখ বন্ধ করলাম। মনে হলো 8 মাস ধরে বুকের ভেতর যে ভারটা ছিল তার একটা অংশ যেন নেমে গেল। কিন্তু সুমন তখনও থামেনি। সে আমার পাশে বসে বলল, আর মা তোমার কাছে একটা জিনিস পাঠিয়েছে। আমি অবাক হয়ে বললাম, কি? সে ব্যাগ থেকে একটি ছোট্ট প্যাকেট বের করলো। আমি খুলে দেখি একটি ছোট্ট গোলাপি জামা। গতকাল দোকানের ট্রলিতে যে জামাটির মতো একটি পোশাক দেখেছিলাম ঠিক তেমন, সঙ্গে একটি ছোট্ট কাগজ। আমি কাগজটি খুললাম। রওশনারা বেগমের হাতে লেখা, সানজিদা, আমি জানি এই উপহার আমার আগের কথাগুলো মুছে দিতে পারবে না, তবু আমি চাই আমার নাতনির জন্য প্রথমবার নিজের হাতের কেনা এই পোশাকটি তুমি রেখে দাও। যখন সে পৃথিবীতে আসবে, যদি তোমার মন চায় তাকে এটা পরিয়ে দিও। আর যদি আমার উপর এখনো রাগ থাকে, তবুও আমি তোমাকে দোষ দেব না। কাগজটা পড়তে পড়তে আমার চোখ ভিজে গেল। আমি পোশাকটি হাতে নিয়ে অনেকক্ষণ চুপ করে রইলাম। তারপর পেটের উপর হাত রেখে বললাম, তোমার দাদি হয়তো দেরিতে বুঝেছে মা, কিন্তু এবার সত্যিটা বুঝেছে। সুমন আমার পাশে বসে আমার হাত ধরল। সেদিন প্রথমবার মনে হলো হয়তো আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়টা ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছে। রওশনারা বেগমের পাঠানোর ছোট্ট গোলাপি জামাটা আমার হাতে ধরা ছিল। কতক্ষণ যে সেটার দিকে তাকিয়েছিলাম নিজেই জানতাম না। একটা ছোট্ট জামা, কিন্তু সেটার সঙ্গে যেন জড়িয়েছিল 8 মাসের কষ্ট, অপমান, ভুল বোঝাবুঝি আর শেষে পাওয়া সত্যের স্বীকৃতি। আমি জামাটা ধীরে ধীরে ভাঁজ করে আমাদের মেয়ের জন্য রাখা বাক্সের ভিতর রেখে দিলাম। সুমন পাশে বসে নীরবে আমাকে দেখছিল। কিছুক্ষণ পর সে আমার হাতটা ধরে বলল, তুমি কি মাকে ক্ষমা করতে পারবে? আমি সঙ্গে সঙ্গে কোনো উত্তর দিলাম না। জানালার বাইরে তাকিয়ে রইলাম। তারপর ধীরে বললাম, ক্ষমা করা সহজ নয়, কিন্তু আমি চাই না আমাদের মেয়েটা জন্মের আগেই তার পরিবারকে ভাঙা অবস্থায় দেখো। সুমন আমার হাতটা আরো শক্ত করে ধরল। আমি তোমার পাশে আছি। আমি মৃদু হেসে বললাম, আমি জানি। সেদিন রাতটা অন্য রাতগুলোর মতো ছিল না। ঘুমাতে যাওয়ার আগে আমি বারবার ভাবছিলাম, এতদিন যে মানুষটি আমাকে নিজের ছেলের জীবনের জন্য হুমকি মনে করতেন, সেই মানুষটি আজ আমার অনাগত মেয়ের জন্য জামা পাঠিয়েছেন। মানুষের মন সত্যিই অদ্ভুত। কখনো কখনো একজন মানুষকে ঘৃণা করতে করতে আমরা তার ভেতরের ভয়টা দেখতে পাই না। আবার কখনো নিজের ভুল বুঝতে পারলে সেই মানুষটি বদলে যেতে পারে। পরদিন সকালে ঘুম ভাঙার পর আমার শরীরটা অস্বাভাবিক ভারী লাগছিল। 7 মাসের গর্ভাবস্থায় এমনিতেই প্রতিদিনের কাজগুলো আগের চেয়ে কঠিন হয়ে উঠেছিল। তবুও আমি নিজের কাজ বন্ধ করিনি। সুমন বারবার বলছিল, আর কিছুদিন বিশ্রাম নাও, কিন্তু আমাদের সংসারে শুধু ভালোবাসা দিয়ে সব কিছু চলে না। বাড়ি ভাড়া আছে, বিল আছে, আমারও সুমনের পড়াশোনার খরচ আছে, সামনে সন্তান আসার প্রস্তুতি আছে। তাই আমি যতটা পারি কাজ চালিয়ে যাচ্ছিলাম। সেদিন দুপুরে হঠাৎ আমার ফোন বেজে উঠল। রওশনারা বেগম ফোন করেছেন। আমি কয়েক সেকেন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। তারপর কলটি ধরলাম। ওপাশ থেকে খুব নরম গলায় তিনি বললেন, সানজিদা? জি। তুমি কি এখন ব্যস্ত? না। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমি তোমার সঙ্গে একটা কথা বলতে চাই। বলুন। তোমার যদি আপত্তি না থাকে, আমি কি আজ তোমার সঙ্গে হাসপাতালে যেতে পারি? আমি অবাক হয়ে গেলাম। হাসপাতালে? হ্যাঁ। তোমার নিয়মিত পরীক্ষা আছে না? আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। তারপর বললাম, আছে। আমি যেতে চাই। কণ্ঠের ভেতর এমন একটা দ্বিধা ছিল, যেন তিনি আমার কাছ থেকে অনুমতি চাওয়ার অধিকারটুকু হারিয়ে ফেলেছেন বলে মনে করছেন।
আমি ধীরে বললাম, ঠিক আছে। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর তিনি বললেন, ধন্যবাদ। কল কেটে যাওয়ার পর আমার বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি হলো। একসময় এই নারী আমাকে তার ছেলের জীবন থেকে দূরে যেতে বলেছিলেন। আজ তিনি আমার সঙ্গে হাসপাতালে যেতে চাইছেন। সেদিন হাসপাতালে যাওয়ার সময় সুমনও আমাদের সঙ্গে ছিল। রওশনারা বেগম গাড়িতে বসে বেশিরভাগ সময় চুপ ছিলেন। মাঝে মাঝে তিনি আমার দিকে তাকাচ্ছিলেন, আবার চোখ ফিরিয়ে নিচ্ছিলেন। আমি বুঝতে পারছিলাম তিনি কিছু বলতে চাইছেন। অবশেষে হাসপাতালের সামনে গাড়ি থামার পর তিনি বললেন, সানজিদা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি তার দিকে তাকালাম। তোমার সঙ্গে প্রথমবার দেখা করার সময় আমি যে কথাগুলো বলেছিলাম সেগুলোর জন্য আমি লজ্জিত। আমি কিছু বললাম না। তিনি বললেন, কিন্তু আজ তোমাকে সামনে থেকে দেখে একটা বিষয় বুঝতে পারছি। কি? তুমি একা এতগুলো মাস কতটা শক্ত ছিলে সেটা আমি বুঝতেই পারিনি। আমার চোখ একটু ভিজে উঠল। আমি বললাম, আমি একা ছিলাম না, সুমনা ছিল। রওশনারা বেগম ছেলের দিকে তাকালেন। হ্যাঁ, তোর ছেলে তোকে কখনো একা রাখেনি। সুমন মৃদু হেসে বলল, আপনি যদি শুরু থেকে আমাদের বিশ্বাস করতেন তাহলে এত কিছু হতো না। রওশনারা বেগম মাথা নিচু করলেন। তারপর হাসপাতালের পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তার জানালেন, আপাতত সব কিছু ঠিক আছে, তবে আমাকে বেশি বিশ্রাম নিতে হবে এবং অতিরিক্ত চাপ এড়িয়ে চলতে হবে। ডাক্তার যখন এই কথাগুলো বলছিলেন তখন রওশনারা বেগম পাশে বসে মন দিয়ে শুনছিলেন। তিনি একবারও ফোন দেখেননি, কারো সঙ্গে কথা বলেননি, যেন প্রতিটি শব্দ মনে রাখার চেষ্টা করছেন। হাসপাতাল থেকে বের হওয়ার সময় তিনি হঠাৎ বললেন, তোমার মেয়ের জন্য আর কি কি লাগবে? আমি বললাম, অনেক কিছুই তো লাগবে, একটা তালিকা করে দাও। আমি অবাক হয়ে বললাম, কেন? তিনি মৃদু হেসে বললেন, দাদি হিসেবে আমারও তো কিছু দায়িত্ব আছে। এই প্রথম তার মুখে দাদি শব্দটা শুনে আমার বুকটা কেমন করে উঠল। আমি কিছু বললাম না। তিনি বললেন, তুমি চাইলে সব কিছু আমার পছন্দ মতো হবে না, তোমার পছন্দেও থাকবে। আমি মৃদু হেসে বললাম, ঠিক আছে। সেদিন বাড়ি ফিরে সুমন আমাকে বলল, মাকে আজ অনেক দিন পর অন্যরকম লাগছিল। আমি বললাম, মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে তখন হয়তো এমনই হয়। কিন্তু আমাদের শান্তি বেশি দিন স্থায়ী হলো না। 2 দিন পর সন্ধ্যায় রওশনারা বেগম হঠাৎ সুমনকে ফোন করলেন, সুমন, তুই এখন কোথায়? বাসায়। আমার সঙ্গে একটু দেখা করতে পারবি? কি হয়েছে? ফোনে বলতে চায় না। সুমন কিছুটা চিন্তিত হয়ে বেরিয়ে গেল। প্রায় 1 ঘন্টা পর সে ফিরে এলো, কিন্তু তার মুখ দেখে বুঝলাম কিছু একটা ঘটেছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে প্রথমে কিছু বলল না। তারপর আমার পাশে বসে বলল, মা একটা কথা বলেছে। কি কথা? যে মানুষটা এতদিন ধরে আমাদের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করেছে সে শুধু মাকে মিথ্যা বলেননি। আমি চুপ করে শুনছিলাম। সে নাকি বাবার কাছেও কিছু কথা বলেছিল। আমি অবাক হয়ে বললাম, তোমার বাবা? সুমন মাথা নেড়ে বলল, হ্যাঁ, তার বাবা বহু বছর ধরে পরিবারের অনেক সিদ্ধান্তের বাইরে ছিলেন। রওশনারা বেগমের সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না, কিন্তু সুমন জানত তার বাবা সবসময় ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেন। আমি বললাম, তিনি কি বলেছিলেন? সুমন বলল, বাবাকে বলা হয়েছিল তুমি নাকি আমাদের পরিবারে এসে সব কিছু নিজের নিয়ন্ত্রণে নিতে চাও, আর মা বাবার সম্পর্ক নষ্ট করার জন্য নাকি আমাকে ব্যবহার করছো। আমি দীর্ঘশ্বাস ফেললাম। এত মিথ্যা কিভাবে কেউ বানাতে পারে? সুমন বলল, আরও একটা কথা আছে। কি? মা বলেছে বাবা সেই সময় একটা চিঠি লিখেছিলেন। কাকে? তোমাকে। আমি অবাক হয়ে গেলাম। আমাকে? হ্যাঁ, কিন্তু চিঠিটা তোমার কাছে পৌঁছায়নি। আমার বুক ধক করে উঠল। কেন? মা জানে না। তাহলে চিঠিটা কোথায়? সুমন বলল, মায়ের পুরনো জিনিসের মধ্যে থাকতে পারে। পরদিন রওশনারা বেগম তার পুরনো আলমারি খুললেন। অনেক পুরনো কাগজপত্র, ছবি, নথি একে একে বের করা হলো। ঘণ্টাখানেক খোঁজার পর একটি পুরনো খাম পাওয়া গেল। খামের ওপর আমার নাম লেখা, সানজিদা। আমার হাত কেঁপে উঠল। সুমন খামটা আমার হাতে দিয়ে বলল, তুমি চাইলে এখনই পড়তে পারো। আমি ধীরে ধীরে খামটা খুললাম।
চিঠিটা সুমনের বাবার হাতে লেখা। চিঠিতে তিনি লিখেছিলেন যে তিনি শুনেছেন সুমন আমাকে বিয়ে করতে চায়। তিনি আমাকে ব্যক্তিগতভাবে না চিনলেও ছেলের সিদ্ধান্তকে সম্মান করেন। তিনি আরও লিখেছিলেন, একজন মানুষের চরিত্র অন্যের কথায় বিচার করা উচিত নয়। আমার ছেলে যদি তোমাকে বিশ্বাস করে তাহলে অন্তত তোমাকে নিজের চোখে না দেখে আমি কোনো সিদ্ধান্ত দেব না। চিঠির শেষ লাইনে লেখা ছিল, তুমি যদি কখনো মনে করো এই পরিবার তোমাকে গ্রহণ করবে না, তাহলে অন্তত জেনে রেখো এই পরিবারের একজন মানুষ তোমাকে আগে থেকেই দোষী মনে করেনি। চিঠিটা পড়ে আমার চোখে পানি চলে এলো। আমি রওশনারা বেগমের দিকে তাকালাম। তিনি নিচু গলায় বললেন, আমি চিঠিটা পেয়েছিলাম, কিন্তু তখন আর আমার মাথা এতটাই ভুল ধারণায় ভরা ছিল যে আমি চিঠিটা তোমার কাছে পাঠাইনি। আমি কিছু বললাম না। তিনি কাঁদতে কাঁদতে বললেন, এটা আমার সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে একটি। আমি চিঠিটা বুকের কাছে ধরে রাখলাম। আপনি কেন আমাকে দেননি? তিনি বললেন, আমি ভয় পেয়েছিলাম। মনে হয়েছিল তুমি এই চিঠি ব্যবহার করে আমাকে আরো দূরে সরিয়ে দেবে। আমি ধীরে বললাম, আপনি আমাকে এতটাই ভুল বুঝেছিলেন? তিনি মাথা নিচু করলেন। হ্যাঁ। আমি দীর্ঘশ্বাস ফেললাম। আপনি জানেন, এই একটা চিঠি যদি তখন আমার হাতে আসতো তাহলে হয়তো আমি অনেক কম কষ্ট পেতাম। রওশনারা চোখ মুছলেন। আমি জানি। তারপর তিনি আমার সামনে এসে দাঁড়ালেন। সানজিদা, আমি তোমার কাছে আর কোনো অজুহাত দেব না। আমি ভুল করেছি, কিন্তু আমি একটা সুযোগ চাই। আমি তার দিকে তাকালাম। কিসের সুযোগ? তোমার মেয়ের দাদি হওয়ার। আমার চোখ আবার ভিজে উঠল। আমি ধীরে ধীরে বললাম, আপনি যদি সত্যি দায়িত্ব নিতে চান তাহলে একটা কথা মনে রাখবেন। কি? আমার মেয়েকে কখনো এমন কোনো কথা শুনতে দেবেন না যা তার মাকে ছোট করে। রওশনারা বেগম সঙ্গে সঙ্গে বললেন, কখনো না। সুমন আমাদের দুজনের দিকে তাকিয়ে নীরবে দাঁড়িয়েছিল, কিন্তু ঠিক তখনই আমার পেটে হঠাৎ তীব্র টান অনুভব হলো। আমি কেঁপে উঠে পেটের ওপর হাত রাখলাম। সুমন সঙ্গে সঙ্গে বলল, সানজিদা। আমি বললাম, কিছু না, একটু ব্যথা। রওশনারা বেগম ছুটে এসে আমার হাত ধরলেন। ব্যথাটা বেশি? না, এখন কমে গেছে, কিন্তু কয়েক মিনিট পর আবার ব্যথা হলো। এবার আগের চেয়ে বেশি। সুমনের মুখে রং বদলে গেল। আমরা হাসপাতালে যাব। আমি বললাম, হয়তো কিছু না। রওশনারা বেগম দৃঢ় গলায় বললেন, না, এক মুহূর্ত দেরি করব না। কয়েক মিনিটের মধ্যেই আমরা হাসপাতালে রওনা দিলাম। গাড়ির ভেতরে আমার হাত ধরে বসেছিলেন রওশনারা বেগম। আমি চোখ বন্ধ করেছিলাম। তিনি বারবার বলছিলেন, ভয় পেও না, আমি আছি। এই একই মানুষ একসময় আমাকে তার ছেলের জীবন থেকে বেরিয়ে যেতে বলেছিলেন। আজ তিনি আমার হাত শক্ত করে ধরে বলছেন, আমি আছি। হাসপাতালে পৌঁছানোর পর আমাকে দ্রুত ভেতরে নিয়ে যাওয়া হলো। সুমন আর রওশনারা বেগম বাইরে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর একজন নার্স এসে বললেন, পরিবারের কে আছেন? সুমন দ্রুত এগিয়ে গেল। আমি স্বামী। নার্স বললেন, এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে তাকে পর্যবেক্ষণে রাখতে হবে। সুমন দীর্ঘশ্বাস ফেলল। রওশনারা বেগম দেয়ালের পাশে দাঁড়িয়েছিলেন। তার দুই হাত কাঁপছিল। তিনি ধীরে ধীরে বললেন, সুমন। জি। যদি আজ সানজিদার কিছু হয়ে যায়, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। সুমন মায়ের দিকে তাকিয়ে বলল, মা, এমন কথা বলো না, সব ঠিক হবে। রওশনারা বেগম চোখ বন্ধ করলেন। আমি এতদিন ওকে কষ্ট দিয়েছি। আমি চাই না আমার নাতনিও সেই কষ্ট নিয়ে পৃথিবীতে আসুক। কিছুক্ষণ পর ভেতর থেকে নার্স বেরিয়ে এসে বললেন, সানজিদা এখন স্থিতিশীল, তবে তাকে সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে। আজ রাতে পর্যবেক্ষণে রাখা হবে। সুমন স্বস্তির নিঃশ্বাস ফেলল। রওশনারা বেগম চুপ করে আকাশের দিকে তাকালেন। তারপর খুব নিচু গলায় বললেন, আল্লাহ, আমাকে আরেকটা সুযোগ দিন। সেদিন রাত গভীর পর্যন্ত রওশনারা বেগম হাসপাতাল ছাড়েননি। তিনি করিডোরের একটি চেয়ারে বসেছিলেন। কখনো চোখ বন্ধ করছিলেন, কখনো আবার কেবিনের দরজার দিকে তাকাচ্ছিলেন। ভোরের দিকে আমি চোখ খুলে দেখি দরজার বাইরে রওশনারা বেগম দাঁড়িয়ে আছেন। আমাদের চোখাচোখি হলো। তিনি মৃদু হেসে বললেন, কেমন আছো? আমি বললাম, এখন ভালো। তিনি ধীরে ধীরে আমার কাছে এসে আমার হাত ধরলেন।
তারপর আমার পেটের দিকে তাকিয়ে বললেন, দাদি এখানে আছে। আমি প্রথমবার তার মুখে কোনো দাবি, অহংকার বা অভিযোগ শুনলাম না, শুধু ভালোবাসার একটা ছোট্ট আকুতি ছিল। আমি তার হাতটা সরিয়ে দিইনি। সেদিন বুঝলাম, কিছু সম্পর্ক ভেঙে যাওয়ার পর আবার আগের জায়গায় ফিরে যায় না, বরং নতুন করে তৈরি হয়। আর নতুন করে তৈরি হওয়া সম্পর্ক কখনো কখনো আগের চেয়েও শক্ত হয়। হাসপাতালের সেই রাতের পর থেকে আমাদের জীবনে যেন অনেক কিছুই বদলে গেল। আগের মতো আর কোনো কথার মধ্যে অস্বস্তি ছিল না, কিন্তু সবকিছু পুরোপুরি স্বাভাবিকও হয়ে যায়নি। কারণ সম্পর্কের ভাঙা জায়গাগুলো শুধু ক্ষমা চাইলে জোড়া লাগে না, সেখানে সময় লাগে, বিশ্বাস লাগে, আর সবচেয়ে বেশি প্রয়োজন হয় একজন মানুষের নিজের আচরণ দিয়ে প্রমাণ করার যে সে সত্যি বদলে গেছে। রসনারা বেগম সেই সময়টুকু আমাকে দিতে শুরু করেছিলেন। তিনি প্রতিদিন ফোন করতেন না, অকারণে আমার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করতেন না, কিংবা আমাকে কোনো কিছু করতে বাধ্য করতেন না। বরং প্রয়োজন হলে জিজ্ঞেস করতেন, তোমার কিছু লাগবে? আর আমি যদি বলতাম না, তিনি আর দ্বিতীয়বার জোর করতেন না। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি সুমন রান্নাঘরে নাস্তা তৈরি করছে। আমি অবাক হয়ে বললাম, তুমি আবার রান্না করছো কেন? সে হাসতে হাসতে বলল, ডাক্তার তো তোমাকে বিশ্রাম নিতে বলেছেন, কিন্তু তুমি তো কাল রাতেও অনেকক্ষণ পড়াশোনা করেছো। তাতে কি হয়েছে? সংসার শুধু তোমার দায়িত্ব নয়। আমি মৃদু হেসে বললাম, এই কথাটা যদি তোমার মা কয়েক মাস আগে শুনতেন। সুমন কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মা এখন অনেক কিছু বুঝতে শিখেছে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। সুমন দরজা খুলতেই রওশনারা বেগম দাঁড়িয়েছিলেন, তার হাতে কয়েকটি ব্যাগ। তিনি ভেতরে ঢুকে প্রথমে আমার দিকে তাকিয়ে বললেন, কেমন আছো? ভালো আছি। তিনি ব্যাগগুলো টেবিলের ওপর রাখলেন। কিছু ফল আর তোমার জন্য কয়েকটা প্রয়োজনীয় জিনিস এনেছি। আমি বললাম, এত কিছু আনার দরকার ছিল না। তিনি হেসে বললেন, জানি, তবু আনতে ইচ্ছে করেছে। তারপর তিনি ব্যাগ থেকে একটি ছোট্ট প্যাকেট বের করলেন। এটা তোমার মেয়ের জন্য। আমি প্যাকেট খুলে দেখলাম একটি ছোট্ট নরম কম্বল, তার উপর হাতে সেলাই করা ছিল একটি ছোট ফুল। আমি অবাক হয়ে বললাম, আপনি নিজে বানিয়েছেন? তিনি মাথা নেড়ে বললেন, হ্যাঁ, অনেক বছর পর আবার সেলাই করতে বসেছিলাম। আমি কম্বলটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে থাকলাম। রওশনারা বেগম ধীরে বললেন, আমি জানি এগুলো দিয়ে আগের সব কিছু মুছে যাবে না। আমি তার দিকে তাকালাম, কিন্তু আমি চাই আমার নাতনি যখন বড় হবে, তখন যেন কেউ তাকে বলতে না পারে যে তার দাদি তার মাকে কখনো ভালোবাসেনি। আমার চোখ ভিজে উঠল। আমি বললাম, তাহলে আপনি নিজেই সেটা প্রমাণ করবেন? তিনি মৃদু হেসে বললেন, চেষ্টা করব। দিনগুলো ধীরে ধীরে এগোতে লাগলো। আমার গর্ভাবস্থার শেষ সময় ঘনিয়ে আসছিল। সুমন পড়াশোনা আর আমাদের যত্ন দুটোই সামলাছিল। রওশনারা বেগমও নিয়মিত খোঁজ নিতেন। আশ্চর্যের বিষয়, একসময় যিনি আমার নামে আত্মীয়দের কাছে নানা অভিযোগ করতেন, এখন তিনি তাদের সামনে দাঁড়িয়ে বলতেন, সানজিদাকে নিয়ে কোনো কথা বলার আগে আমার সঙ্গে কথা বলবেন। আমি অনেক ভুল করেছি, আপনারা আর সেই ভুল করবেন না। একদিন আমাদের এক আত্মীয় রওশনারাকে বলেছিলেন, আপা, আপনি তো আগে বলতেন মেয়েটা আপনার ছেলেকে ফাঁদে ফেলেছে। রওশনারা কোনো দ্বিধা না করে উত্তর দিয়েছিলেন, আমি ভুল বলেছিলাম। কিন্তু এত দ্রুত মত বদলালেন কিভাবে? তিনি বলেছিলেন, কারণ আমি নিজের চোখে সত্য দেখেছি। সেদিন কথাটা শুনে আমার বুকটা ভরে গিয়েছিল, কিন্তু সব কিছু ঠিকঠাক চললেও আমার মনে একটা প্রশ্ন রয়ে গিয়েছিল, শামসুন্নাহার কোথায়? তারপর থেকে তিনি আমাদের জীবনে আর কোনোভাবে হস্তক্ষেপ করেনি। কয়েকবার সুমনকে ফোন করেছিলেন, কিন্তু সুমন খুব সংক্ষিপ্তভাবে কথা বলেছিল। আমি তাকে বলেছিলাম, তুমি চাইলে তার সঙ্গে কথা বলতে পারো। সুমন বলেছিল, আমি এখনো প্রস্তুত নই। আমি বলেছিলাম, ক্ষমা করা তোমার সিদ্ধান্ত, কিন্তু ঘৃণা করে থেকো না। সে আমার দিকে তাকিয়ে মৃদু হেসেছিল। তুমি বদলে গেছো সানজিদা। আমি হেসে বলেছিলাম, আমি তো আগেও এমনই ছিলাম। না, আগে তুমি শুধু শক্ত ছিলে, এখন তুমি অনেক বেশি শান্ত। আমি কোনো উত্তর দেইনি। এক রাতে ঘুমানোর আগে আমার পেটে হঠাৎ একটা নড়াচড়া অনুভব করলাম। আমি সুমনকে ডাকলাম, শোনো। সে সঙ্গে সঙ্গে উঠে বসল। কি হয়েছে? আমি তার হাতটা আমার পেটের উপর রাখলাম। কয়েক সেকেন্ড পর আবার মেয়েটি আবার নড়ে উঠল। সুমনের মুখে এবার এক আনন্দ ফুটে উঠল, যা আমি আগে কখনো দেখিনি। ও সত্যিই আছে। আমি হেসে বললাম, হ্যাঁ, এতদিন ধরে তুমি শুধু কথা বলেছিলে,
সে আমার কপালে হাত রেখে বলল, আমি ওকে পৃথিবীতে আসার আগেই ভালোবেসে ফেলেছি। আমি বললাম, ওর দাদি তো আরও বেশি। সুমন হেসে ফেলল। মা এখন ওর জন্য প্রতিদিন নতুন কিছু কিনছে। আমরাও হাসলাম। সেদিন রাতে ঘুমানোর আগে আমার মনে হলো হয়তো সত্যিই সব কিছু বদলে গেছে। কিন্তু কয়েক সপ্তাহ পর এক ভোরে আমার ঘুম ভেঙে গেল তীব্র অস্বস্তিতে। আমি সুমনকে ডাকলাম, সুমন। সে ঘুম থেকে উঠে বলল, কি হয়েছে? আমি বললাম, মনে হচ্ছে সময় হয়ে গেছে। সে এক মুহূর্ত বিছানা থেকে উঠে দাঁড়ালো। হাসপাতালে যাব? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। সুমন দ্রুত প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে শুরু করলো। সে রওশনারা বেগমকে ফোন করলো। মা, সানজিদার ব্যথা শুরু হয়েছে। ওপাশ থেকে উত্তেজিত কণ্ঠে তিনি বললেন, আমি এক্ষুনি আসছি। হাসপাতালে পৌঁছানোর পর আমাকে ভেতরে নিয়ে যাওয়া হলো। সুমন বাইরে দাঁড়িয়েছিল। রওশনারা বেগম কিছুক্ষণ পরেই সেখানে পৌঁছালেন। তিনি এসে প্রথমে বললেন, সানজিদা কেমন আছে? ডাক্তার দেখছেন। তিনি চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর হাত জোর করে বললেন, আল্লাহ, আমার ভুলগুলো মাফ করে দিন। সুমন মায়ের কাঁধে হাত রাখল। সব ঠিক হবে। কয়েক ঘন্টা কেটে গেল। হাসপাতালের করিডোরে বসে সুমন বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল। রওশনারা বেগম একবারও বসতে চাইছিলেন না। অবশেষে ভেতর থেকে একজন নার্স বেরিয়ে এলেন। তিনি হাসি মুখে বললেন, অভিনন্দন। মা ও শিশু দুজনেই ভালো আছে। সুমন যেন কয়েক সেকেন্ড কথা বলতেই পারল না। তারপর সে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। রওশনারা বেগমের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। মেয়ে? নার্স বললেন, হ্যাঁ, ফুটফুটে একটি মেয়ে। রওশনারা বেগম দুহাত তুলে বললেন, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পর সুমনকে আমাকে দেখতে দেওয়া হলো। আমি ক্লান্ত ছিলাম, কিন্তু মুখে হাসি ছিল। সুমন আমার পাশে এসে বসিয়ে হাত রাখল। তুমি কেমন আছো? আমি মৃদু হেসে বললাম, আমাদের মেয়েকে দেখেছ? হ্যাঁ। কেমন? সুমনের চোখ ভিজে উঠল। তোমার মতো। আমি হেসে বললাম, মিথ্যে বলছো? সে বলল, একদম না। তারপর নার্স আমাদের মেয়েটিকে নিয়ে এলেন। আমি তাকে কোলে নিলাম। ছোট্ট মুখ, চোখ বন্ধ, শান্ত নিঃশ্বাস। আমি তাকে বুকের কাছে টেনে নিলাম। সুমন আমার পাশে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর রওশনারা বেগম দরজার কাছে এসে দাঁড়ালেন। তিনি ভেতরে আসার আগে থেমে গেলেন। আমি তার দিকে তাকিয়ে বললাম, আসুন। তিনি ধীরে ধীরে এগিয়ে এলেন। আমার কোলে থাকা মেয়েটির দিকে তাকিয়ে তার চোখ ভিজে গেল। তিনি কাপা গলায় বললেন, আমি কি একবার কোলে নিতে পারি? আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম। তারপর মেয়েটিকে তার কোলে তুলে দিলাম। রওশনারা বেগম শিশুটিকে কোলে নিয়ে কাঁদতে শুরু করলেন। আমি জানতাম না আমি এত বড় একটা ভুল করতে পারি। আমি বললাম, আপনি ভুল করেছেন। তিনি মাথা নেড়ে বললেন, হ্যাঁ, কিন্তু আপনি সেটা স্বীকারও করেছেন। তিনি আমার দিকে তাকালেন। আমি বললাম, এটাই গুরুত্বপূর্ণ। রওশনারা বেগম শিশুটির কপালে আলতো করে চুমু দিয়ে বললেন, তোর মা খুব সাহসী মেয়ে। আমার চোখ ভিজে উঠল। তিনি এবার আমার দিকে তাকিয়ে বললেন, সানজিদা, তুমি কি আমাকে একটা সুযোগ দেবে? আমি বললাম, কিসের? তোমার শাশুড়ি হওয়ার নয়, তোমার মায়ের মতো পাশে থাকার। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর বললাম, চেষ্টা করলে সম্পর্কটা সুন্দর হতে পারে। তিনি মাথা নেড়ে বললেন, আমি চেষ্টা করব। কয়েকদিন পর আমরা হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম। আমাদের ছোট্ট মেয়েটিকে ঘিরে পুরো ঘর যেন নতুন হয়ে গেল। রওশনারা বেগম প্রতিদিন এসে নাতনিকে কোলে নিতেন। তবে এবার তিনি কোনো সিদ্ধান্ত নিজের মতো করে নিতেন না। আমাকে জিজ্ঞেস করতেন, ওর এখন কি দরকার, কিংবা তুমি কিভাবে চাও। আমি বুঝতে পারছিলাম মানুষটা সত্যি বদলেছেন। একদিন বিকেলে রওশনারা বেগম আমার পাশে বসে বললেন, তোমার মেয়ের নাম কি রাখবে? আমি বললাম, আমরা দুজন মিলে ঠিক করব। তিনি হেসে বললেন, ঠিক আছে। সুমন বলল, একটা নাম আমি ভেবেছি। আমি জিজ্ঞেস করলাম, কি? সে বলল, আফরা। আমি হাসলাম। নামটা সুন্দর। রওশনারা বেগম বললেন, তাহলে আজ থেকে ওর নাম আফরা। আমরা সবাই একসঙ্গে মেয়েটির দিকে তাকালাম। ছোট্ট আফরা তখন ঘুমিয়েছিল। তার পৃথিবীতে আসার আগেই তাকে ঘিরে কত ভুল বোঝাবুঝি, কত কান্না, কত অভিযোগ তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই যেন আমাদের সবাইকে আবার একসঙ্গে এনে দাঁড় করালো। কয়েক মাস পর একদিন আমি জানতে পারলাম রওশনারা বেগম নিজে শামসুন্নাহারের সঙ্গে দেখা করেছেন। আমি জিজ্ঞেস করলাম, কি বলেছেন? তিনি বললেন, বলেছি আমি তোমাকে ক্ষমা করেছি। আমি অবাক হয়ে বললাম, এত সহজে? তিনি মৃদু হেসে বললেন, ক্ষমা করেছি মানে আগের মতো বিশ্বাস করি না, কিন্তু আমি আরও কারো জন্য নিজের জীবনে বিষ জমিয়ে রাখতে চাই না। আমি তার দিকে তাকিয়ে রইলাম। তিনি বললেন, তুমি আমাকে একটা জিনিস শিখিয়েছ।
কি কারো সম্পর্কে শোনার আগে তাকে নিজে চিনতে হয়। আমি মৃদু হেসে বললাম, আর আপনি আমাকে শিখিয়েছেন ভুল মানুষও কখনো কখনো সত্যি করেই বদলাতে পারে। রওশনারা বেগম আমার হাত ধরলেন। তাহলে আমরা দুজনেই কিছু শিখেছি। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। সেদিন সন্ধ্যায় সুমন অফিস থেকে ফিরে আমাদের দুজনকে একসঙ্গে বসে থাকতে দেখে অবাক হয়ে বলল, তোমরা আবার কি ষড়যন্ত্র করছো? আমি হেসে বললাম, তোমার বিরুদ্ধে। রওশনারা বেগমও হেসে উঠলেন। সুমন বলল, আচ্ছা, তাহলে আমি পালাই। আমরা সবাই হেসে ফেলাম। কিছু গল্পে জয় মানে প্রতিপক্ষকে হারানো, কিন্তু আমাদের গল্পে জয় ছিল অন্যরকম। এখানে কেউ কাউকে হারায়নি, বরং সত্য মিথ্যাকে হারিয়েছে, অভিমান ক্ষমার কাছে হেরেছে, আর ভুল বোঝাবুঝি জায়গা করে দিয়েছে ভালোবাসাকে। 8 মাস ধরে রওশনারা বেগম সবাইকে বলেছিলেন আমি নাকি তার ছেলেকে ফাঁদে ফেলেছি। আজ সেই একই নারী সবাইকে বলেন সানজিদা আমার ছেলের জীবন নষ্ট করেনি, বরং ও আমার ছেলেকে একটা পরিবার দিয়েছে। আমি জানি তার বলা পুরনো কথাগুলো আমি কোনোদিন পুরোপুরি ভুলব না, কিন্তু এখন আর সেগুলো আমাকে কষ্ট দেয় না, কারণ আমার পাশে আছে সুমন, আমার কোলে আছে আমাদের মেয়ে আফরা, আর আমার পাশে দাঁড়িয়ে আছেন সেই মানুষটি যিনি একসময় আমাকে ভুল বুঝেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নিজের ভুল স্বীকার করে সত্যের পাশে দাঁড়িয়েছেন। জীবন আমাকে শিখিয়েছে কাউকে না জেনে বিচার করা খুব সহজ, কিন্তু নিজের ভুল স্বীকার করে বদলে যাওয়া অনেক কঠিন। আর সত্যিকারের সম্পর্ক কখনোই শুধু রক্তের সম্পর্কের ওপর দাঁড়িয়ে থাকে না, বিশ্বাস, সম্মান আর ক্ষমার উপর একটি পরিবার তৈরি হয়। সেদিন রাতে আফরাকে কোলে নিয়ে জানালার পাশে দাঁড়িয়েছিলাম। সুমন আমার পাশে এসে দাঁড়ালো। সে মৃদু গলায় বলল, সানজিদা, তুমি সুখী? আমি মেয়েটির দিকে তাকিয়ে হাসলাম। হ্যাঁ, সত্যি। আমি তার দিকে তাকিয়ে বললাম, কারণ শেষ পর্যন্ত আমি প্রমাণ করতে পেরেছি আমি কাউকে ফাঁদে ফেলিনি, আমি শুধু ভালোবেসেছিলাম। সুমন আমার হাত ধরল, আর ঠিক তখনই পেছন থেকে রওশনারা বেগমের কণ্ঠ ভেসে এলো। আর সেই ভালোবাসার কারণেই আজ আমি আমার নাতনিকে কোলে নিয়ে বসে আছি। আমি ফিরে তাকিয়ে হাসলাম। রওশনারা বেগম আফরাকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলেন। আমাদের চোখাচোখি হলো। তিনি মৃদু হেসে বললেন, সানজিদা, এবার থেকে কেউ তোমাকে কেউ অপমান করলে প্রথমে আমার সঙ্গে কথা বলতে হবে। আমি হেসে বললাম, কিন্তু আপনি তো এখন আমার পক্ষ নেবেন। তিনি বললেন, অবশ্যই, কারণ এবার আমি তোমাকে নিজের চোখে চিনেছি। আমি আফরার ছোট্ট হাতের দিকে তাকালাম। সেই ছোট্ট হাতটাই যেন আমাদের পুরো পরিবারের ভাঙা সম্পর্কগুলোকে আবার জোড়া লাগিয়ে দিয়েছিল। আর সেদিন আমি বুঝলাম, কখনো কখনো একটি শিশুর জন্ম শুধু একটি নতুন জীবনের শুরু নয়, একটি পরিবারের নতুন করে জন্ম নেওয়ারও শুরু। সমাপ্ত।